আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দু, সবাই কেমন আছো তোমরা? তোমাদের অর্থনীতি কোর্সের প্রথম অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের লিওন ভাইয়া বলতে পারো, স্যার বলতে পারো, যাই বলো। তো আজকে তোমাদের অর্থনীতি কোর্সের প্রথম ক্লাসটি আমি নিচ্ছি। তো তোমরা সবাই একটু ঝটপট জয়েন করো, আমি একটু সময় নিয়ে আসলে শুরু করব তোমাদের প্রথম ক্লাস। এবং এই অর্থনীতি কোর্সের প্রথম ক্লাসেই আমরা আসলে আজকে শিখব অর্থনীতি প্রথম পত্রে। তোমরা স্লাইডেই দেখতে পাচ্ছ যে আসলে অর্থনীতি প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান, সেটা নিয়ে আমি কথা বলবো। তো সুতরাং দেরি না করে তোমরা ঝটপট সবাই জয়েন করে ফেলো। একটু সময় নিয়ে আমি কিন্তু আজকের যে ক্লাসটা এটা শুরু করবো এবং আজকেই আমরা এই প্রথম অধ্যায়টা সম্পূর্ণ শেষ করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই আসলে জয়েন করো এবং কে কোথা থেকে দেখছো, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেগুলো জানাও, তাহলেই আমি আসলে আজকের ক্লাসে চলে যাব দ্রুত এবং আজকেই আমরা প্রথম অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। তো তোমরা আসলে কে কে জয়েন করছো আমি একটু দেখি। ওকে, আমি দেখছি যে আহমেদ রুয়েল বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফসি আক্তার বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাফসি। তো তোমাদের কোর্সে যারাই আছো সবাই একটু আসলে জয়েন করো, আমি লেট করব না, আমি এখনই শুরু করব তোমাদের ক্লাসটা। এবং আজকের ক্লাসেই আসলে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধান এটা শেষ করব। দেন এরপরে পর্যায়ক্রমে আসলে সিলেবাস দিয়ে দিয়ে তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে সিলেবাসে সবগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা এনজয় করো। হোপফুলি তোমাদের সাথে আমার জার্নিটা শুরু হচ্ছে আজকে থেকে। তো এরপরেই তোমাদের সাথে কথা হবে, দেখা হবে এবং নিয়মিতই দেখা হবে। যদি তোমাদের সাথে আসলে সবাই আসলে সালাম দিচ্ছ যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তানজুম তাইয়াবা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফিরদৌস। আচ্ছা, নাফসি বলেছে ভাই আপনার পরিচয় দেন। আচ্ছা আচ্ছা, আমার পরিচয় চাচ্ছ, ঠিক আছে। যেহেতু হচ্ছে তোমাদের সাথে প্রথম এবং জানি না এই জার্নিটা কত দূর যাবে, আসলে আমি চাই তোমাদের সাথে জার্নিটা আমার হোপফুলি অনেক ভালো যাবে আজকের জার্নিটা। তো আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ। বাংলা ইংরেজিতে লিখতেছি আর কি। ওকে, আচ্ছা বাংলায় লিখি তাহলে ভালো। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ লিওন। ওকে, আচ্ছা, আমার পড়াশোনা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমার পড়াশোনা এখান থেকে আর কি, এবং পড়াশোনা শেষ। ওকে, আচ্ছা। তো আমি এই অর্থনীতি পড়াচ্ছি প্রায় বছর 5 থেকে এবং এই অর্থনীতির সাথে একটা ভালো লাগার কাজ আছে, কারণ অর্থনীতি আসলে অনেক মজার যদি তুমি বুঝে পড়ো, ঠিক আছে। সব কিছু মানে পুরো ওয়ার্ল্ড পলিটিক্স কি বলো তো, পুরো ওয়ার্ল্ড পলিটিক্সটা মূলত অর্থনীতিকে ঘিরেই আবর্তিত। যেমন আমরা এখন দেখছি কি বলো তো, যে চীন এবং আমেরিকার কি চলছে, একটা স্নায়ু যুদ্ধ চলছে কি নিয়ে, এই ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে। এবং বাংলাদেশ আর হচ্ছে কি বলো তো, বাংলাদেশ এবং ভারতেরও কিন্তু একটা কি চলছে বলো তো, ইকোনমিক্স যে জোনগুলো আছে, ইকোনমিক্সের যে ব্যাপার, যেমন আমরা হচ্ছে তাদেরকে কি সুবিধা দিলাম, তারা আমাদেরকে কি সুবিধা দিছে। তো এই ধরনের ব্যাপারগুলো, এটাও এক ধরনের যুদ্ধ। এটাকে আসলে স্নায়ু যুদ্ধ বলে, ঠিক আছে। এটা আমরা একটু পড়বো, তোমরা যারা কমেন্ট করছো, ঠিক আছে। আচ্ছা, নাফসি বলেছ, আপনার কথা শুনে মনে হচ্ছে ক্লাসগুলো অসাধারণ হবে। আমিও বিশ্বাস করি হোপফুলি তোমাদের সাথে জার্নিটা অনেক দীর্ঘায়িত হবে। আমার আসলে আমি এই অর্থনীতি নিয়েই কাজ করি, অর্থনীতি আমার ভালো লাগে, ভালোবাসা বলতে পারো। তো ওই অর্থনীতিকে ভালোবেসে তোমাদের সাথে আসলে স্টিল 5টা ক্লাস নিয়ে তোমাদের এখানে আসছি ক্লাস নেওয়ার জন্য, যে তোমাদের সাথে দেখা হবে। এই ব্যত্যয় নিয়েই আসলে এখানে আসছি তোমাদের সাথে, যে আসলে ওদের সাথে কথা বলি, যেহেতু ওদের প্রথম ক্লাস। একটা তোমাদের ফুল দিতে পারলাম না, ঠিক আছে। তোমাদের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, মানে প্রথম ক্লাস, তোমাদের আসলে ফুল দিয়ে বরণ করে নেওয়া উচিত ছিল অথবা কোনো গিফট দেওয়া উচিত ছিল। তো সেটা আসলে পারতেছি না, কারণ আমার সামনে আসলে শুধু তোমরা এবং আমার সামনে শুধু ক্যামেরা, এবং ক্যামেরার বাইরে বিভিন্ন জায়গায় কেউ টেবিলে বসে আছো, কেউ শুয়ে শুয়ে ক্লাস করছো, বিভিন্ন জায়গায় আসলে ক্লাস করছো। তো তোমরা যদি আমার সামনে থাকতে আসলে চকলেট দিয়ে হোক, ফুল দিয়ে হোক, তোমাদের বরণ করে নিতাম। ওকে, আচ্ছা, বেশি কথা বলবো না, লাস্ট পর্যন্ত সাথে থাকবো ভাইয়া ইনশাআল্লাহ। তোমরা আমার ক্লাসে যেটা হয়, ঠিক আছে, আমি অফলাইনে স্টুডেন্টদের হাতে ব্যথা, মানে বলছি না তোমাদের ডিমোটিভেট করছি না, যে আমার ক্লাস করলে স্টুডেন্টদের হাতে একটু ব্যথা হয়। কেন ব্যথা হয়? আমি প্রচুর লেখাই। তো এইটা আসলে লিখলে তোমার কি হবে বলো তো, তুমি বইয়ে আসলে অনেক বেশি জিনিস দেওয়া আছে। তুমি আমার লেকচার শিট যেটা পাবা তুমি আমার ক্লাসের পরে, এটা মনে করতো বইয়ের থেকে বেশি ঔষধি হবে তোমার জন্য। তো সেই লেকচার শিটটা তুমি জাস্ট পড়বা, তাহলে আর কিছুই লাগবে না। পাশাপাশি আমি তোমাকে ক্লাসে যা লেখাবো, আমি কিন্তু কোনো স্লাইড তোমাকে দেখাচ্ছি না, আমি কি করছি বলো তো, আমি তোমাকে লেখাবো, আমি তোমাকে
পিওর হাতেই লিখিয়ে পড়াবো। এতে কি হবে, তোমার ক্লাসের পড়া ক্লাসেই হবে এবং পরবর্তীতে খাতাটা পড়ে তোমার কি হবে বলো তো, খাতাটা পড়ার মাধ্যমে তুমি যে অধ্যায়টা আসলে 2 ঘন্টা যাবত পড়বা সেই অধ্যায়টা তুমি খাতায় যদি নোট করে রাখো তোমার মাত্র 30 মিনিটে তোমার শেষ হয়ে যাবে। তার মানে খাতায় লেখার কিন্তু অনেক বেনিফিট আছে। তোমাদের মতো আমি যখন ইকোনমিক্স পড়তাম ইন্টারমিডিয়েটে, তখন আমি খাতায় প্রচুর লিখতাম এবং আমি যখন যে টিউটরের কাছে প্রাইভেট পড়তাম উনি প্রচুর লেখাইতেন, ঠিক আছে। তো সুতরাং সবাই একটু কলম এবং খাতা নিয়ে বসে যাও এবং পানির বোতল রাখো। আমি কিন্তু আগামী 1 ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটা শেষ না হচ্ছে, আচ্ছা ওকে, হ্যাঁ জাহান বলেছো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অনেকেই আছো আর কি, আমি দেখলাম যে কতজন যেন গ্রুপে আছো, তো জয়েন যারাই করছো সমস্যা নাই। আমি আসলে শুরু করছি, ওকে আমি আসলে শুরু করছি। আমি আমার পরিচয় দিয়েছি, আমরা কি পড়বো সেটাও আমরা ইন্ট্রোডিউস করলাম যে প্রথমে আমরা কি পড়বো, অর্থনীতি বা ইকোনমিক্স প্রথম বা ফার্স্ট পেপারের আমরা প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, সেটা আমরা আজকের ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। তোমরা আসলে কি করো বলো তো, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, খাতা কলম নিয়ে বসে যাও, আমরা শুরু করছি। এবং ওকে আচ্ছা ওকে, আমরা প্রথমে আসলে কি করব বলো তো, আমরা প্রথম জিনিসটা আসলে শিখবো, সেটা কি বলো তো, যে আমরা এই অধ্যায়টার নাম লিখে ফেলি। এই অধ্যায়টার নামেই মূলত কি আছে বলো তো, এই অধ্যায়ের নামেই মূলত অধ্যায়টার যাবতীয় বিবরণ আছে। আমি প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিব তোমাদের, তারপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদের আলোচনা করবো, তোমাদের জন্য ইজি হবে। দেখো আমি প্রথমে অধ্যায়টার নাম লিখছি, মৌলিক অর্থনৈতিক সমস্যা। ওকে, একটু বোঝার চেষ্টা করবা, তাহলে তোমরা মানে ইজিলি পারবা আর কি। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। ওকে আচ্ছা, আমি শুধু সমাধান লিখলাম। ওকে দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান, এই যে আমরা যে হেডলাইন, আমরা হেডলাইন এই অধ্যায়ের নামটা আমরা জানি যে শিরোনাম, এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক। আমি কথাটা লিখি নাই, ওকে অর্থনৈতিক। ওকে দেখো একটু লিখি, একটু ইয়া করে গেছে। ওকে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। ওকে আচ্ছা আচ্ছা, দেখো যে এই অধ্যায়টা আচ্ছা এই অধ্যায়টা আমরা শিরোনামে একটু খেয়াল করি, দেখো একটু ইজি লাগবে। দেখো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, আসলে সমস্যাটা কি, এই পর্যন্ত হচ্ছে আমার একটা পার্ট অধ্যায়টা, এবং এই যে সমাধানের একটা হচ্ছে পার্ট। তাহলে আমরা এই অধ্যায়টাকে মূলত কয়টা ভাগে ভাগ করলাম বলো তো, 2টা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি বলতো সমস্যা, এবং আরেকটা কি বলতো সমাধান। কি বলতো, একটা সমস্যা একটা সমাধান। অর্থনীতি তোমাদের জন্য ইজি লাগবে, ঠিক আছে, জাস্ট একটু কথাগুলো শুনবা এবং নোট করবা। আমি এই অধ্যায়টাকে 2টা পার্টে ভাগ করছি, দেখতে পাচ্ছ তোমরা 2টা। আচ্ছা আচ্ছা, পড়াশোনা চেয়ার টেবিলেই হয়, শুয়ে বসে কোনো পড়াশোনা হয় না। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। ওকে ভাইয়া এটা কোন পত্র? আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় করছি, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। আমরা অনেক স্টুডেন্ট আছি যারা আসলে কি জানি না, অধ্যায়ের নামই জানি না, এবং এটা আমাদের আসলে অধ্যায়ের নামের মধ্যেই, দেখো অধ্যায়ের নামের মধ্যে আসলে কি থাকে বলো তো, পুরো অধ্যায়ের একটা ওভারভিউ কিন্তু দেয়া থাকে। আমরা কিন্তু এটা খেয়াল করি না, ঠিক আছে, আমরা এটা আসলে খেয়াল করি না, এই জন্য আমরা বুঝি না। দেখো আমি প্রথমে অধ্যায়টার নাম লিখেছি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান। এই 2টা শব্দ কিন্তু আলাদা আলাদা। আমি কি বলেছি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা একটা আলাদা পার্ট, সমাধান হচ্ছে আলাদা পার্ট। এখন আসো যে এই মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে কি আছে, আমাদের সমস্যাটা কি হয় বলো তো, অর্থনীতির মধ্যে আমাদের বা আমরা জানি যে সম্পদ কাকে বলে, এটা তো আমরা সবাই জানি, তাই তো। আচ্ছা এটা আমরা সবাই মোটামুটি জানি যে সম্পদ কাকে বলে, যদিও পরীক্ষায় তেমন আসতে দেখা যায় না। তোমরা 2-1টা সংজ্ঞা এগুলো তোমরা কোথায় পাবা বলো তো, আমার ক্লাসের লেকচার যে শিট আছে সেটাতে পাবা। আমি যেগুলো আলোচনা করো সেগুলো তো করেই যাবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, এখন দেখো যে এই যে সমস্যাটা, মৌলিক অর্থনৈতিক সমস্যাটা, এই সমস্যাটা আসলে কি, দেখো মানুষের যে অভাব, দেখো মানুষের যে অভাব, এই অভাবটা আসলে কি বলতো, এই অভাবটা হচ্ছে অসীম, অনেক অভাব, তাই তো অসীম। কিন্তু এই যে আমি মানুষের অসীম অভাব,
এই অসীম অভাবটাকে কি দিয়ে পূরণ করব? অবশ্যই সম্পদ দিয়ে পূরণ করব। এখন এই সম্পদের কাছে আসলাম যে আমি মানুষের এই অভাবটাকে কি করব, এই অভাবটাকে পূরণ করব। এবং এই অভাবটা কি বলতো? অসীম অভাব। যার অভাব, তার মনে করো যে মানুষের অনেক আছে, তার কি বলতো, তারও কিন্তু অভাব। তার মানে মানুষের অভাবের আসলে শেষ নাই, ঠিক আছে? এখন এই যে অসীম অভাবটা আমরা কি করব? এই সম্পদ দ্বারা পূরণ করব। কিন্তু এই যে সম্পদটা, এই সম্পদটা কি বলতো? এই সম্পদটা হচ্ছে সীমিত, ফিক্সড সম্পদ, মানে পৃথিবীতে যত আসলে আছে। তো এখন পৃথিবীতে যে সম্পদ আছে সেটা খুবই ফিক্সড, মানে সেটা তো সীমিত, এটা তো বাড়বে না, তুমি তো চাইলে বাড়াতে পারো না। তাহলে সম্পদ যদি সীমিত হয় এবং তোমার অভাব যদি অসীম হয়, তাহলে এই অসীম অভাব, মানে অসীম অভাবকে তোমার এই সীমিত সম্পদের সাহায্যে কি করতে হবে? তোমাকে পূরণ করতে হবে। তাহলে আমার মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কোন জায়গায় দেখো তো? আমার সমস্যাটা হচ্ছে মানুষের অভাব হচ্ছে বেশি এবং সম্পদ হচ্ছে, এই অভাব পূরণের সম্পদ যেটা, সেটা হচ্ছে সীমিত। আমার মানে সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি বুঝতে পারছো? সমস্যাটা কি বলো, সবাই বলো। অপর্ণা বলেছো, অপর্ণা আফনান বলেছো ভাইয়া প্রতিদিন কি এই টাইমে ক্লাস হবে? হ্যাঁ, রেগুলার এই টাইমে ক্লাস হওয়ার কথা আর কি। আহমেদ রুয়েল বলছে ক্লাসের পর কি পিডিএফ দেওয়া হবে? ক্লাসের পর পিডিএফ পাবা, কিন্তু পিডিএফে যা থাকবে আমার লেকচারে একটু ডিফারেন্ট পাবা এবং বেশি কিছু পাবা। তার মানে শুধু পিডিএফের উপর নির্ভরশীল হবে না, ক্লাসের লেকচার অবশ্যই কি করবো, স্মরণ রাখবা এবং অবশ্যই লিখে রাখবা। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কে কে ক্লিয়ার বলো তো? মৌলিক অর্থনৈতিক সমস্যাটা বুঝছো? সমস্যাটা বুঝছো? বলো কে কে ক্লিয়ার। আমি আসলে দুইটা পার্টে অধ্যায়টাকে আলোচনা করব, দুইটা অংশে আলোচনা করব। বলো বলো তোমরা বুঝছো কিনা? তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে আমি সামনের দিকে যাবো আর কি। তোমরা না বুঝলে আসলে আমি ওইটা নিয়েই কথা বলবো। তো একটা যদি সিঙ্গেল স্টুডেন্টও বলো যে ভাইয়া বুঝি নাই, তাহলে তাদের সেটা নিয়েই কথা বলবো, ঠিক আছে? তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে বুঝেছো আশা করি। হ্যাঁ, এখানে রুয়েল অ্যান্সার দিয়েছো, জি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা জানলাম। এখন কথা হচ্ছে সমাধান কি, এর বেসিস আমরা কি করতে পারি, কি করলে আসলে আমরা এই সমাধান, মানে এইটার থেকে আসলে কি পাবো বলো তো? আমরা হচ্ছে নিস্তার পাবো। তাহলে এখানে বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে কি, যে সমাধানে আমাকে কি করতে, আমরা দুইভাবে মূলত সমাধান করতে পারি। কয়ভাবে বলো তো? দুইভাবে। এই দুই ভাবের একটা, আচ্ছা 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 আচ্ছা, ওকে, আমরা কি করব বলো তো? আমরা হচ্ছে এই সমাধানটা সম্পর্কে জানবো। এখন কথা হচ্ছে এই যে সমাধান, এই সমাধানের জন্য দুইটা উপায় আছে। কয়টা উপায় বলো তো? দুইটা উপায়। সমাধানের জন্য দুইটা উপায় আছে। এখন এই দুইটা উপায় আলোচনা করতে গিয়ে আসলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের কয়েকটা ব্যাপারে আসলে খেয়াল রাখতে হবে, কয়েকটা ব্যাপারে। তোমরা আসলে, হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কে বলছো? জি জি ক্লিয়ার, ওকে। আচ্ছা, দুইটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এই দুইটা ব্যাপারের একটা ব্যাপার হচ্ছে কি বলতো, মানে দুইভাবে আমরা সমাধান করতে পারি জিনিসটাকে, ঠিক আছে? দুইভাবে সমাধান করতে পারি। একটা জিনিস কি বলতো? একটা জিনিস হচ্ছে, আমি যেটা তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসবে, সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা আমাকে কি করতে হবে বলো তো? আমাকে ভালো করে পড়তে হবে। তাহলে এই সমাধানটা কি, আমাকে উৎপাদন সম্ভাবনা রেখা আমি দেখবো, বা উৎপাদন সম্ভাবনা কার্ভটা দেখবো। আরেকটা দেখবো যে আরেকটা সমাধান আছে, এটা হচ্ছে নির্বাচন। কি বলতো? নির্বাচন। এই নির্বাচন সমস্যা কোথা থেকে উদ্ভূত হয়েছে? খ নম্বর প্রশ্ন আছে, মানে খ নম্বর প্রশ্নে আসে যে এই নির্বাচন সমস্যা দুষ্প্রাপ্যতা থেকে উদ্ভূত ব্যাখ্যা করে। এটা কিন্তু খ নম্বর এবং 100% পরীক্ষায় আসে যে নির্বাচন সমস্যা দুষ্প্রাপ্যতা থেকে উদ্ভূত। মানে আমি দুষ্প্রাপ্যতা কি এটাও আসলে তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু আগে পুরো অধ্যায়টার একটা ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করো যে আমরা প্রথমে সমস্যা দেখলাম, সমস্যাটা আসলে কোথায়। এরপরে কি আমরা দেখলাম যে সমাধানের উপায় কয়টা? সমাধানের উপায় হচ্ছে দুইটা। কি কি বলতো? একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আর একটা হচ্ছে নির্বাচন। নির্বাচন কিভাবে সমাধান হতে পারে সেটাও আমি তোমাদের একটু পরে বোঝাবো, যে সমাধান কিভাবে নির্বাচন হতে পারে। নির্বাচন মানে হচ্ছে ভোটে দাঁড়ানো না। এখানে নির্বাচন হচ্ছে দুইটা, তোমার একটাই সম্পদ, কিন্তু তুমি আসলে ধরো তোমার এটা ল্যান্ড, ধরো এটা তোমার হচ্ছে ল্যান্ড,
এখন এই ল্যান্ডে তুমি আসলে ধান করবা নাকি হচ্ছে গম করবা, ধান করবা নাকি পাট করবা, গমের থেকে পাটটা বেশি প্রাসঙ্গিক লাগে। ওকে, তুমি ধান করবা নাকি পাট করবা, তুমি ধান করবা নাকি পাট করবা, এই প্রয়োজনটা তোমার কি তোমার নিডের ভিত্তিতে, যে তোমার কি বলো তো, তোমার কি দরকার বলো তো, তোমার কি দরকার, তোমার ধান দরকার কারণ আমার ভাত খেতে হবে, তাহলে তুমি নির্বাচন করবা আমার এটা দরকার নাকি এটা দরকার, এটা দরকার, তাহলে এটাকে বেছে নেওয়া। তাহলে এখানে নির্বাচনের সংজ্ঞায় আমরা গিয়ে পড়বো যে একটি দ্রব্যের উৎপাদন অতিরিক্ত বেশি পাওয়ার জন্য অপদ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয় তাকে আসলে কি বলে, নির্বাচন বলে। এবং এই নির্বাচন সমস্যা কোথা থেকে সৃষ্টি হয়েছে, দুষ্প্রাপ্যতা থেকে। যদি সম্পদের দুষ্প্রাপ্যতা না থাকতো, সম্পদ যদি অনেক থাকতো, তাহলে কি তোমার নির্বাচন করা লাগতো? তোমার সম্পদ অনেক আছে, তুমি পাটও উৎপাদন করতে পারবা, তুমি ধানও উৎপাদন করতে পারবা, তোমার তো নির্বাচন করার দরকার নেই। তাহলে কি সম্পদ দুষ্প্রাপ্য জন্যই তোমার কি হয়েছে, নির্বাচন সমস্যাটা সৃষ্টি হয়েছে। তাহলে খ নাম্বার যদি প্রশ্নে আসে যে নির্বাচন সমস্যা দুষ্প্রাপ্যতা থেকেই কি হয়েছে বলো তো, সৃষ্টি হয়েছে, তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবা না, খুব ইজিলি কিন্তু ব্যাখ্যা করতে পারবা, এবং এটা কিন্তু খ নাম্বার প্রশ্নে আসে। ওকে, আমি খ নাম্বার সবগুলো আলোচনা করব এবং লেকচার শিটে সব সাজানো আছে, তুমি পাবা। ওকে, এখন আসো যে আমরা সমস্যা পড়লাম এবং সমাধানের উপায় পড়লাম, এখন আমরা প্রথম থেকে আসবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো পুরো অধ্যায়। বুঝতে পারছো? এই পর্যন্ত যদি বুঝতে পারো বলো, না পারলে আমাকে বলো যে ভাই এখানে বুঝি নাই। ওকে, ঠিক আছে ভাইয়া, নির্বাচনের সংজ্ঞাটা বলেন। হ্যাঁ, সংজ্ঞাটা তো বললাম তো, রুয়েল বলি নাই? আচ্ছা, নেট প্রবলেমের জন্য মিস হয়ে গেল। স্যার আরেকবার বোঝান প্লিজ। হ্যাঁ বিথি বলো। আচ্ছা তোমরা বলো। হ্যাঁ আবার বলো, আবার তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আসলে দেখি নাই, উপরে চলে গেছে। তোমরা এখন যদি কমেন্ট করো যে ভাই এটা বুঝি নাই, তাহলে সেটা নিয়ে কথা বলবো। কয়েকটা সেকেন্ড দিলাম তো। হ্যাঁ, ক্লিয়ার বলছো নাফসি, জাহান বলেছো জি ভাইয়া পারবো। হ্যাঁ, তোমরা অনেক ব্রিলিয়ান আসলে। হ্যাঁ, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। তোমরা আসলে করো, তোমরা নোট নিবা, তোমরা কিন্তু অবশ্যই নোট নিবা আমি যেভাবে দিচ্ছি। লেকচার শিট পাওয়ার জন্য যারা লেকচার শিটে আশায় আছো, শুনছো, তাদের ক্লাস করাটা বৃথা। বুঝতে পারছো? তাদের ক্লাস করাটা বৃথা। আরেকবার বলেন স্যার। ওকে, জাহান বলেছো, আরেকবার বলেন। ওকে, আমি আরেকবার বলছি। ওকে, অপর্ণা আফনান বলেছে আপনার ক্লাসগুলো অসাধারণ হবে মনে হয়। আশা করি আমার বেশ কয়েক বছর ইকোনমিক্স পড়ার, 5 বছর ইকোনমিক্স পড়ানোর অভিজ্ঞতায় তোমাদের সাথে যতটুকু দিতে পারি। ঠিক আছে, আমি যে সব কিছু জানি এটাও না, তোমরাও যে কিছুই জানো না সেটাও না। তো তোমরাও অনেক কিছু জানো, তোমাদের কাছ থেকেও শেখার আছে এবং আমার কাছ থেকেও তোমাদের শেখার আছে। এবং আমি যা জানি, আমার যা এক্সপিরিয়েন্স, কোথা থেকে প্রশ্ন আসবে, কি আসবে, এগুলো আমার জানা আছে। সুতরাং আমি জানি তোমাদের কি পড়াতে হবে, তোমাদের কি দিতে হবে। ঠিক আছে, তো আমি জানি কোন অধ্যায় থেকে কি দিব, কোন অধ্যায় থেকে কি পড়াবো। আমি চাইলে স্লাইড নিয়ে পড়াইতে পারতাম, কিন্তু না, আমি তোমাদের কি লিখে পড়াবো না। আমি কষ্ট করছি কেন, তোমরা যাতে শিখো। আমি তো স্লাইডে জাস্ট বলতে পারতাম, কেন বলবো না, কারণ আমার এইভাবে পড়ালে মজা লাগে না ইকোনমিক্স, আমি লিখে পড়াবো, এটাই মজা। ঠিক আছে, ওকে আসো ভাইয়া, নোট করতেছি। জি অনেক ধন্যবাদ। জাহান বলেছো যে ভাই একবার বোঝান। আমি বোঝাচ্ছিলাম প্রথম থেকে একবার রিপিট করি তোমাদের জন্য। দেখো, আমি বলছিলাম যে মানে অধ্যায়টার নামের মধ্যে মূলত কি আছে বলো তো, পুরো অধ্যায়টা আছে, মানে পুরো অধ্যায়ের জিনিসটাই আছে। আমরা জাস্ট একটু বলছি যে অধ্যায়টার নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, এটা অধ্যায়ের নাম। এখন আমি এই অধ্যায়টাকে 2টা পার্টে ভাগ করছি। ও পর্যন্ত সমাধান একদিকে রাখছি, ওর এপাশে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সেটাকে একদিকে রাখছি। এখন যখন আমি মৌলিক অর্থনৈতিক সমস্যাকে বলছি, তখন আমি বলছি আসলে সমস্যাটা কোথায়। এখন সম্পদ কাকে বলে এই জিনিসগুলো আমাদের জানা, তো এগুলো আমি জানি। অর্থনীতি কাকে বলে এই জিনিসগুলো জানা, এগুলো বাদ, এগুলো সেটা থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে সমস্যাটা কি, যে সমস্যাটা হচ্ছে মানুষের হচ্ছে যে অভাব, এটা হচ্ছে অসীম। মানে মানুষের অভাবের শেষ নাই, মানুষ যত পায় তত চায়, মানে মানুষের কোনো অভাবের শেষই নাই। তার মানে মানুষের যে অভাব এটা হচ্ছে অসীম, এটাকে অসীম বলা হয়। এখন বলা হচ্ছে এই যে মানুষের অভাব তুমি পূরণ করবা। এখন কথা হচ্ছে এই যে অভাব পূরণের জন্য কি আছে, সম্পদ, কিন্তু এই সম্পদটা হচ্ছে আবার সীমিত। পৃথিবীতে যত সম্পদ আছে, রিসোর্স আছে, এটাকে তুমি চাইলে বাড়াতে পারো, এটা তো নির্দিষ্ট, এটা তো ফিক্সড, তুমি চাইলে তো বাড়াতে পারবে না। তাহলে এখন এই সীমিত সম্পদ দিয়ে তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে তার মানুষের অভাবগুলো পূরণ করতে হবে। তাহলে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদটা সীমিত। এখন বলা হচ্ছে সমাধান নিয়ে আলোচনা করছি। সমাধান কি, আমি বলছি 2টা ব্যাপার এখানে আলোচনা করব, যেটা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে। 2টা জায়গা সৃজনশীল এখানে, মানে প্রথম অধ্যায়ে 2টা জায়গা আছে সৃজনশীল আসবে। একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা P
পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, 4 ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমাদের সৃজনশীল আসার জায়গাগুলো ক্লিয়ার হবে, বাকি যে ক খ নাম্বার এগুলো আমার আলোচনাতে চলে আসবে এবং এমসিকিউ চলে আসবে। বুঝতে পারছো? ইজি হবে তোমাদের জন্য। ওকে, তারপরে আমি বলছি সমাধান কি, যে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে আমরা সংক্ষেপে বলছি পিপিসি। আমি লিখে দিব, পিপিসি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন মানে উৎপাদন, আর পিতে হচ্ছে প্রোডাকশন, পিতে হচ্ছে কি পসিবিলিটি মানে সম্ভাবনা, সিতে হচ্ছে কার্ভ, কার্ভ মানে হচ্ছে রেখা। ওকে, তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আসো, যে আমি বলছিলাম যে নির্বাচনও একটা কি সমাধান হতে পারে। কেন নির্বাচন সমস্যা সমাধান হতে পারে বলছিলাম, যে দেখো তোমার একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডে তুমি ধান উৎপাদন করবা নাকি পাট উৎপাদন করবা। এখন তোমার দরকার কোনটা? তোমার দরকার ধান, তুমি ধান উৎপাদন করবা, তার মানে তুমি পাটটা ছেড়ে দিবা। তাহলে এই নির্বাচনের সংজ্ঞায় তোমাকে বলা হচ্ছে কি, যে তুমি দুইটা দ্রব্যের মধ্যে তুমি একটা দ্রব্যের বেশি উৎপাদন করার জন্য অপর দ্রব্যের যতটুকু ছেড়ে দিবা সেটা হচ্ছে তোমার কি বলতো, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। এবং এই নির্বাচনটা কি, নির্বাচনটা ওখান থেকেই মূলত তৈরি, যে কি বলতো, যে এই যে নির্বাচন কি, যে তোমার দুইটা মানে দ্রব্য আছে, তোমার দুইটা দ্রব্য আছে, তুমি কি করবা বলতো, একটা ছেড়ে দিবা, একটা উৎপাদন করবে। তাহলে তার মানে তুমি বাছাই করছো, তাহলে দুইটা পণ্য দ্রব্যের মধ্যে বিকল্প তুমি কি করছো, বাছাই করছো। এই বাছাই করাটাই কি বলতো, এই বাছাই করাটাই হচ্ছে নির্বাচন। আমি এতক্ষণ সুযোগ ব্যয় বলছিলাম, সুযোগ ব্যয় কিন্তু আমি আলোচনা করবো একটু পরে। ওকে, তাহলে এখন নির্বাচন জিনিসটা বুঝছো, যে দুইটা জিনিসের মধ্যে আমি কোনটা সিলেক্ট করলাম, কোনটা আমার প্রয়োজন, সেটাকে আমি আমার প্রয়োজনের ভিত্তিতে আমি এই নির্বাচন করব, সেটা হচ্ছে আমার কি বলতো, নির্বাচন। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝছো। জাহান, তুমি আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো আমাকে বলবা। ওকে, হ্যাঁ হ্যাঁ, বিথিলা আফরিন উর্মি বলেছো সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় বলছিলাম। হ্যাঁ, আমি একটু পরে সুযোগ ব্যয় আলোচনা করব। ওকে, আচ্ছা, আমি সুযোগ ব্যয়ের সংজ্ঞা বলছিলাম বলে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই। আমি এখন পুরো অধ্যায়টা আলোচনা করব, পুরো অধ্যায়টা আলোচনা করবো এবং প্রথম থেকে আলোচনা করব, এবং এখন প্রচুর লেখাবো। ঠিক আছে, সবাই রেডি? সবাই বলো রেডি আছো? যদি রেডি থাকো এখন লেখাবো, প্রচুর লেখাবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, আমি কি করব বলো তো, এখন আমি হচ্ছে প্রথমেই লেখানো শুরু করব। এখন প্রথম আমরা কি পড়ছি, আমরা প্রথম অধ্যায় পড়ছি অর্থনীতি পড়ছি। ধরো আমি জিরো, কিছুই জানি না, তার মানে অর্থনীতি নিয়ে আমার কিছু জানাশোনা নাই, তাহলে অর্থনীতি নিয়ে আমার জানতে হবে। তাহলে আসো আমরা অর্থনীতি নিয়ে জানি। লেখো প্রথমে, ঠিক আছে, প্রথমে লেখো যে অর্থনীতির জনক, অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ, এটা আগে লিখি, অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ, এগুলো নোট করবা। ওকে, আচ্ছা, অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ কি বলতো, এটা আমরা সবাই জানি যে ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স মানে কি বলতো, অর্থনীতি। এখন আসো, এগুলো কিন্তু সবগুলো স্টার্ট দিবা অথবা কিছু দিতে পারো, আমরা হচ্ছে শুধু এখন লেখা লিখবো। এখন অর্থনীতির জনককে লেখো, অর্থনীতির জনক, অর্থনীতির জনক কি বলতো, অ্যাডাম স্মিথ। ওকে, অ্যাডাম স্মিথ, এক এক বই এক এক বানান, এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নয়, অ্যাডাম স্মিথ। ওকে, অ্যাডাম স্মিথ। ওকে, এখন অ্যাডাম স্মিথ, এখন কথা হচ্ছে উনি অর্থনীতির জনক, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে আধুনিক অর্থনীতির জনককে, তখন আমরা ভুলে যাই। তো সেটা আমরা লিখবো, লেখো যে আধুনিক অর্থনীতির জনক, সবাই লিখে ফেলো, আধুনিক অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক লেখো অধ্যাপক পি এ স্যামুয়েলসন, অধ্যাপক পি এ স্যামুয়েলসন। ওকে, আচ্ছা, এই পর্যন্ত তোমরা ঝটপট লিখে ফেলো, এই পর্যন্ত লিখে ফেলো, আরও কিন্তু আলোচনা আছে। ওকে, দেখো অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ আমরা জানি ইকোনমিক্স, আমরা প্রথমে রুট জানছি, তারপর আস্তে আস্তে সবগুলো শেষ করব। দেখো অর্থনীতির হচ্ছে জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছে অধ্যাপক পি এ স্যামুয়েলসন। আমাদের আসলে পড়তে হবে স্যামুয়েলসনকে নিয়ে বেশি পড়তে হবে। ওকে, আচ্ছা, ওকে, এই পর্যন্ত দেখো। আচ্ছা, জাহান বলেছো আলহামদুলিল্লাহ, এবার ভালোভাবে বুঝেছি স্যার। ঠিক আছে, ওকে জাহান, ঠিক আছে। ওকে, হ্যাঁ, অ্যাডাম স্মিথ, ঠিক আছে। বিথিলা আফরিন উর্মি বলেছো অ্যাডাম স্মিথ। হ্যাঁ, অ্যাডাম বানানটা দেখবে এক এক বই এক এক দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আমি যেটা লিখেছি সেটাও, আর তুমি যেটা লিখেছো সেটাও। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি ওঠানো হয়ে থাকে আমাকে বলো যে স্যার নোট করা হয়ে গেছে, সামনে আগান, তাহলে আমি সামনে আগাবো। ওকে, আচ্ছা,
কি বলেছি বলো তো? হ্যাঁ, নোট ডান। ওকে, লিখছি ভাইয়া। হ্যাঁ, খুবই দ্রুত লিখবা। আমার ক্লাসে কিন্তু স্টুডেন্টের হাত ব্যথা হয়ে যায়, আমার লেখা না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই। আমার কথা লেখা যে বুঝবে এটাও কিন্তু না, আমি দ্রুত লিখছি। এবং এটা যেহেতু একটা ডিজিটাল স্মার্ট বোর্ড, সুতরাং লেখা যে খুব বেশি ক্লিয়ার হবে সেটাও না, ঠিক আছে? কারণ এটা যদি মার্কার হইতো আরও কিছুটা ক্লিয়ার হইতো আসলে, কারণ এখানে তো আসলে ডিজিটাল বোর্ড, জানোই তো। আচ্ছা, ওকে, আমরা এই পর্যন্ত লিখেছি, সবাই বলো ডান যদি হয়। হ্যাঁ, নোট ডান। ওকে ওকে, নোট ডান। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। দেখো, আমরা সামনের দিকে যাই, এই পর্যন্ত আমরা লিখছি। এখন অ্যাডাম স্মিথ একটা কথা বলছেন, অর্থনীতিকে নিয়ে একটা কথা বলছেন, এবং তার এই সংজ্ঞাটা ক নাম্বারে আসে? এমসিকিউতে আসে। তাহলে আমরা এটাকে লিখে ফেলবো না? আমাদের অবশ্যই এটা লিখে ফেলা উচিত। লেখো লেখো লেখো, অ্যাডাম স্মিথ, হ্যাঁ, অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। লেখো, অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলেছেন বলতো? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান। এবং এটা অবশ্যই কি বলতো? এটা অবশ্যই ইয়াতে কোটেশন করে নাও। ওকে, দেখো এখানে সম্পদের বিজ্ঞান। আচ্ছা, তিনি সম্পদের বিজ্ঞান বলেছে। কে বলছে বলতো? অ্যাডাম স্মিথ। ঠিক আছে, অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলেছে? সম্পদের বিজ্ঞান বলেছে। লেখো, এই পর্যন্ত লেখো। ওকে, অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলছে বলো তো ভাইয়া? অ্যাডাম স্মিথ অর্থনীতিকে বলছে হচ্ছে সম্পদের বিজ্ঞান। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, লিখছো এই পর্যন্ত? ওকে, আচ্ছা, সবাই লিখছো। এখন তোমাদের জন্য আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলছেন। এখন আমরা হচ্ছে লেখো যে এল রবিন্স তিনি অর্থনীতিকে নিয়ে একটা সংজ্ঞা দিয়েছেন। এল রবিন্স, লিখে ফেলো, এল রবিন্স। ওকে, আমরা সবগুলো পড়ছি, আমরা যেগুলো লাগবে, যেগুলো পরীক্ষায় ক নাম্বার এমসিকিউ আসবে, সেগুলো আমাকে পড়তেই হবে। ঠিক আছে, ভালো করতে গেলে লেখার বিকল্প নাই এবং আমার পড়ার বিকল্প নাই। আমরা এখন লেখো যে এল রবিন্স, আচ্ছা, এল রবিন্স অর্থনীতি সম্পর্কে বলেছেন। হ্যাঁ, অর্থনীতি সম্পর্কে এল রবিন্স, উনি একজন অর্থনীতিবিদ, সম্পর্কে বলেছেন। কি বলেছেন সেটা আমরা লিখে ফেলব। ওকে, এল রবিন্স অর্থনীতি সম্পর্কে বলেছেন। কি বলেছেন? আচ্ছা, আমি বলছি, তোমরা লেখো। ওকে, আমি বলছি, তোমরা লেখো। লেখো, যে উপকরণ ব্যবহার, আচ্ছা, এটা না, আমি বলি, এই পর্যন্ত লিখছো? ওকে, লেখো। অর্থনীতি হলো এমন একটি, লিখে ফেলো, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, যা মানুষের অসীম অভাব ও এ পর্যন্ত লিখছো? আচ্ছা, যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে, সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। লিখছো এই পর্যন্ত? সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এটা কে বলছে বলো তো? এল রবিন্স বলছে। এল রবিন্স কি বলছে? যে অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান, উনি এটা বলছেন যে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে কি করে বলো তো? মানবীয় আচরণকে, আচ্ছা, আমি আবার বলছি, মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। আমি আবার বলছি, কোনো সমস্যা নেই, তোমরা লিখো। অধ্যাপক এল রবিন্স, তিনিও একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতি সম্পর্কে বলছেন। এটা লিখতে হবে কারণ পরীক্ষায় আসে যে অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান, তোমরা মিলাই নাও যারা লিখতে পারো নাই, যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে।
সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে কি করে বলো তো, বিশ্লেষণ করে। কে কে লিখে ফেলছো বলো, আমাকে ডান বলো, তাহলে আমি নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা, ওকে। এই পর্যন্ত কে লিখছো বলো? হ্যাঁ, নেক্সটে যান ভাই। ওকে, ঠিক আছে। এখন লেখো সম্পদ কি। সম্পদ কি লেখো, সম্পদ কি। লেখো সম্পদ কি, সম্পদ কি, সম্পদ কি। ওকে, লেখো সম্পদ কি। এই প্রশ্নটা হেডলাইন করে, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। লেখো, লেখো দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য, দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য, দ্রব্য ও সেবা বা সেবাকর্ম লিখতে পারি। দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য ব্যবহৃত, ব্যবহৃত, ব্যবহৃত উপাদানকে, ব্যবহৃত উপাদানকে, উপাদানকে কি বলে বলো তো, সম্পদ বলে, সম্পদ বলে। ওকে, আচ্ছা, তাহলে সম্পদ আসলে কি কি কাজে লাগে? মূলত তারা কি করে, দ্রব্য এবং সেবা উৎপাদন করে। সম্পদ মূলত কি করে, আমাদের জন্য দ্রব্য উৎপাদন করে অথবা সেবা উৎপাদন করে, বিভিন্ন সেবা হতে পারে। তো সম্পদ কাকে বলে, যদি সংজ্ঞায় আসে, পরীক্ষায় তো আসবেই, পরীক্ষায় আসে এটা মাঝে মাঝেই, যে দ্রব্য সেবা উৎপাদনের জন্য ব্যবহৃত যে উপাদান, সেই উপাদানকে সম্পদ বলে। যেমন কি, যেমন হতে পারে ভূমি। ভূমি একটা কি, সম্পদ। যেমন কি বলো তো, ভূমি। আমি যেমন লিখে দিচ্ছি, ঠিক আছে, উদাহরণ লিখতে পারো, যেমন, যেমন ভূমি। তারপরে কি বলো তো, ভূমি, মূলধন, ভূমি, মূলধন, ঠিক আছে, এগুলো। তাহলে যেমন ভূমি, মূলধন, এগুলো হচ্ছে কি, এক একটা সম্পদ। কারণ এগুলো কি করে বলো তো, দ্রব্য এবং সেবা উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে আমার কি বলো তো, সম্পদ। কে কে লিখছো? নোট ডান হলে সবাই ডান লেখো, তারপরে নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা, তারপর নেক্সটে চলে যাব। তোমরা যদি ডান লেখো তাহলে আমি নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা, তোমরা যদি ডান লেখো তাহলে আমি নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা, কে কে লিখছো ডান? হ্যাঁ, নোট ডান। ওকে, আচ্ছা, এখন আমরা, এখন আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনায় আসলে চলে যাব। ওকে, আচ্ছা, দেখো, আমরা এই যে আমরা এতক্ষণ আমরা ইয়ার কথা বললাম, মানে আধুনিক অর্থনীতির জনক কি বলতো, অধ্যাপক P.A. স্যামুয়েলসন বা পল স্যামুয়েলসন অনেকে বলে থাকে। তাহলে আমরা ওনার সম্পর্কে কি বললাম, যে উনি এই যে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলছি, তিনি তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলছেন, ঠিক আছে, তিনটা। লেখো যে P.A. স্যামুয়েলসন, অধ্যাপক P.A. স্যামুয়েলসন, আচ্ছা, আমি একটু, অধ্যাপক P.A. স্যামুয়েলসন, দেখো, অধ্যাপক P.A. স্যামুয়েলসন তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। ওকে, আচ্ছা, উল্লেখ করেছেন, লিখে ফেলো। ওকে, উল্লেখ করেছেন কি কি? আচ্ছা, আমরা 1 নাম্বার লিখব। দেখো, কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে
আচ্ছা, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, এবং লাস্ট ওয়ান হচ্ছে 3 নাম্বার, কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আচ্ছা, উৎপাদন করা হবে। আচ্ছা, এই পর্যন্ত ডান, সবাই লিখে ফেলো, আমি তো লিখে ফেললাম। আচ্ছা, আহমেদ রুয়েল বলেছে ভাইয়া আমার 2 এবং 4 চ্যাপ্টারে একটু প্রবলেম। 2-এ কিছুই নাই ভাইয়া, 2-এ কি আছে, 2-এ মাত্র 2-এ তোমার হচ্ছে শুধু তুমি হচ্ছে কয়েকটা জায়গায় হচ্ছে তোমাকে পড়তে হবে, যেমন হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার যে 3 ধরনের স্থিতিস্থাপকতা আছে সেটা আমি তোমাদের পড়াবো, খুব ইজিলি ওয়েতে পড়াবো। তো যেমন চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াই স্থিতিস্থাপকতা, তো এগুলো আমি তোমাদের পড়াই ফেলবো ইনশাআল্লাহ, ওখানে খুব ইজি লাগবে। এবং 4 নম্বর অধ্যায় আরও ইজি। 4 নম্বর অধ্যায় আছে কি ভাইয়া, 4 নম্বর অধ্যায় 2টা জিনিস আছে, একটা হচ্ছে বাজার, আমরা বাজার 2টা পড়বো, 2টা সৃজনশীল পড়বো, 2টাতে কমপ্লিট। একটা পড়বো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ওইটার কাপটা পড়ে ফেলবো, এবং একচেটিয়া বাজার পড়ে ফেলবো, শেষ। এবং ক নাম্বার যেগুলো আসে আমি এগুলো মনোপলি, ডুওপসনি, ডুওপলি এগুলো পড়ায় ফেলবো, শেষ। তোমাদের কি আছে অর্থনীতিতে, কিছুই নাই অ্যাকচুয়ালি। তো তোমাদের আমি তো সব কিছু দিব এবং পাশাপাশি তোমাদের লিখে পড়াবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস রুমি বলেছে কি উৎপাদন হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন হবে। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তিনি এই 3টা কথা বলছেন যে অধ্যাপক P.A. স্যামুয়েলসন তিনি আসলে কি করছেন বলো তো? অধ্যাপক P.A. স্যামুয়েলসন তিনি 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কি উৎপাদন করা হবে এটা আমাদের দেখতে হবে, এটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে উৎপাদন করা হবে সেটাও গুরুত্বপূর্ণ, এক্স্যাক্টলি কার জন্য। যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশে আমি কি উৎপাদন করবো, অবশ্যই ধান, অবশ্যই অন্য কিছু না। তাহলে সেই সেই দ্রব্যটা আমাকে চিন্তা করতে হবে যে আমার কি উৎপাদন করতে হবে এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, হ্যালো, হ্যাঁ ভাই একটু ক্লাস নিতেছিলাম। ওকে, এই পর্যন্ত বুঝছো? ওকে, নেক্সট। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমরা এই অধ্যাপক P.A. স্যামুয়েলসন সম্পর্কে পড়লাম। এটার বিস্তারিত তোমরা কী পাবা বলো তো? শীটে আবার পেয়ে যাবা। আমাকে আজকে শেষ করতে এবং কোথা থেকে সৃজনশীল আসে সেটাতে ফোকাস বেশি করবো। ওকে, আমি জানি কোথা থেকে প্রশ্ন আসবে এবং কোথা থেকে তোমাকে পড়াতে হবে। ওকে, আচ্ছা, এরপরে গিয়ে আসো আমরা নেক্সটে চলে যাই। আমরা এই পর্যন্ত শেষ করলাম। এখন আমরা প্রথমে একটা শব্দ ব্যবহার করেছি, এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। সবাই লেখো, দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা, হ্যাঁ, হাই আমি বানান ভুল লিখছি। আচ্ছা, দুষ্প্রাপ্যতা কাকে বলে লিখে ফেলো। আচ্ছা, দুষ্প্রাপ্যতা, এটাই তো বানান, আমি ভুলে যাচ্ছি। আচ্ছা লেখো, হ্যাঁ লেখো, সমস্যা নাই। দুষ্প্রাপ্যতা কাকে বলে এটা লেখো। দুষ্প্রাপ্যতা কাকে বলে? হ্যাঁ, পরফলা আরেকটা হবে। হ্যাঁ, ওকে, দুষ্প্রাপ্যতা কাকে বলে এটা লেখো। আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিব। দুষ্প্রাপ্যতা, ওকে, আচ্ছা, দুষ্প্রাপ্যতা, ওকে লেখো, দুষ্প্রাপ্যতা। হ্যাঁ, আচ্ছা লিখতেছি, সমস্যা নেই। আমাকে একটু পানি দেন তো। মাঝে মাঝে নিজের নামও ভুলে যায়, এত বেশি পড়াই। হ্যাঁ, দুষ্প্রাপ্যতা, হ্যাঁ, পয়জফলা, হ্যাঁ ঠিক আছে। না, মাঝে মাঝে নিজের নাম ভুলে যায়, হ্যাঁ, কথা পাল্টে আসে, এমন হয়। বয়স বেশি হয় নাই, বয়স তো মাত্রই অনার্স শেষ, তো বয়স তো আরও অনেক আছে, কিন্তু পড়াই বেশি। তোমাদের এখানে ক্লাস নেওয়ার আগে আমি আরও 5টা ক্লাস নিয়ে এসেছি, এবং 5টা ক্লাসের টানা 2 ঘন্টা ছিল ইকোনমিক্স। এবং এইচএসসি যারা পরীক্ষা দিবে তাদের মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ ক্লাস ছিল, এবং একই সাথে পুরো জিনিসগুলোকে আসলে ব্যাখ্যা করতে হয়েছে, মানে অনেক কথা বলতে হয়েছে আর কি। তো আসলে লিখে ফেলি। ওকে, আচ্ছা, দুষ্প্রাপ্যতা লিখে ফেলি। লেখো, দুষ্প্রাপ্যতা আসলে কি? হ্যাঁ, দুষ্প্রাপ্যতা আসলে কি বলো? দুষ্প্রাপ্যতা আসলে কি লেখো? যে অভাবের তুলনায়
আচ্ছা, সমস্যা নেই। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। জাস্ট খুবই সিম্পল ওয়েতে বলে দিচ্ছি, খুব ইজিলি বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দুষ্প্রাপ্যতা কি বলতো? যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। লিখে ফেলো, অভাবের তুলনায় অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে স্বল্পতাকে কি বলে বলতো? দুষ্প্রাপ্যতা বলে। ঠিক আছে, লেখো, অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা সেটাই মূলত কি বলতো? দুষ্প্রাপ্যতা। আচ্ছা, সমস্যা নেই। তাহলে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা, এই যে আমার অভাব অনেক কিন্তু সম্পদ হচ্ছে কি? কম, এটাই মূলত কি? দুষ্প্রাপ্যতা। মানে আমি পাচ্ছি না। আমরা মাঝে মাঝে এই শব্দটা ব্যবহার করি না, যে দুষ্প্রাপ্য, জিনিসের দুষ্প্রাপ্য, মানে ওই জিনিসটা পাওয়াই যাচ্ছে না। তাহলে কি? যে অভাব আমাদের অনেক কিন্তু সেই তুলনায় আমি যে অভাবটাকে পূরণ করব সেই তুলনায় সম্পদটা হচ্ছে খুবই কম। এই যে কম, এই যে সম্পদের হচ্ছে অপ্রাচুর্যতা মানে কি? প্রাচুর্য নয়, বেশি নয়। তাহলে সেই শব্দটাও ব্যবহার করতে পারো তোমরা, তোমাদের যাদের শব্দচয়ন অনেক বেশি ভালো তারা ব্যবহার করতে পারো, যে কি অভাবের তুলনায় সম্পদের অপ্রাচুর্যতাকেই কি বলে, বা অপ্রাচুর্যতাকেই কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। তোমরা ইজিলি শব্দ ব্যবহার করো, ইজিলি হইতে ব্যবহার করে তোমাদের মনে থাকবে ভালো, বানান ভুল হবে কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বলো তো? যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। এটা হচ্ছে লিখে ফেলছো? বলো, যদি লিখে ফেলো তাহলে ওকে, আমি সামনের দিকে যাব। ওকে, লেখো। ওকে, ডান। ওকে, ঠিক আছে, ডান বলেছো, তার মানে শেষ। ওকে, এখন লেখো যে নির্বাচন কি? আমরা দুষ্প্রাপ্যতা সম্পর্কে সবকিছু পড়ছি। নির্বাচন কি? আচ্ছা, ওকে, নির্বাচন কি? লেখো, নির্বাচন কি? লেখো, নির্বাচন কি? আচ্ছা, বিথিলা, আফরিন, উর্মি বলেছো। জি স্যার, লেখার ডান। আচ্ছা, আমার কথা বুঝতে কি তোমাদের কোনো সমস্যা হয়? আমি কিন্তু অনেক জায়গায় পড়াই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমি আঞ্চলিক টান আমার এখনও আছে, মানে মায়ের ভাষা ছাড়া যায় এত সহজে। তো আমি কিন্তু রংপুরের, মানে আমি উত্তরের, তো উত্তরের কিন্তু আমার কথা কিন্তু টান আছে, কিছুটা বুঝতে পারো কি না? কিন্তু আমি অনেক বছর থেকে ঢাকায় থাকি, ঢাকা থেকে মানে অনার্স শেষ করলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তো তারপরেও কিন্তু মানে আমার হচ্ছে আঞ্চলিকতা খুব বেশি কমে নাই, ঠিক আছে? তো আমার কথা যদি বুঝতে কারো প্রবলেম হয়, কোনো একটা শব্দ হঠাৎ করে যদি বলে ফেলে আঞ্চলিকভাবে, তো এটাকে আসলে অন্যভাবে নিও না। আসলে এটা মায়ের ভাষা, মুখের ভাষা, শ্রদ্ধা করা উচিত। এবং তোমার না বুঝলে ভাই এই শব্দটা বুঝি না, ঠিক আছে? তো অন্যভাবে না নিয়ে বলবা, ঠিক আছে, যে ভাইয়া এই শব্দটা বুঝি না। আমি ক্লাসে প্রথমে স্টুডেন্টদের গিয়ে এটা বলি, দেখো আমার ক্লাসে কিন্তু এরকম হবে, হঠাৎ করে যদি এমন কোনো শব্দ ব্যবহার করি যেটা আমার আঞ্চলিক ভাষায়, যেটা আসলে আমি এক্সপ্রেস করতে হয়, মানে খুব সুবিধা হয়, ঠিক আছে? সুবিধা হয়, তো সেটা কিন্তু আমি বলে ফেলি। তো এইটা যদি না বুঝতে পারো, কারণ তোমার এলাকা অন্য, তোমার ভাষাটাকে আমি শ্রদ্ধা করি, তুমি হচ্ছে সিলেটের, তো তোমার সিলেটের ভাষাকে দেখে আমি হাসবো? অবশ্যই না, কারণ সেটা তো তোমার মায়ের ভাষা, আর মায়ের ভাষা তো সবার আগে। ওকে, ঠিক আছে, অপূর্ণা বলেছো যে জি স্যার আপনার কথা ক্লিয়ার বোঝা যায়। ওকে, আমি অ্যাডমিশনেও পড়াই, অ্যাডমিশনে অসংখ্য স্টুডেন্ট পড়াই, তো দেখা যায় যে খুব বেশি সমস্যা হয় না আসলে। মাঝে মাঝে মানে একটু সমস্যা এদিক সেদিক, আমি আসলে অনেকগুলো সাবজেক্ট পড়াই, কিন্তু আমি ইকোনমিক্সটা খুবই আমার ভালো লাগার সাবজেক্ট। ইকোনমিক্সটা দীর্ঘদিন থেকেই পড়াই, অ্যাডমিশনে বাংলা পড়াই, কারণ অ্যাডমিশনে তো আর হচ্ছে ইকোনমিক্স আসলে সাধারণ জ্ঞানের সাথে যুক্ত। তো অ্যাডমিশনে আমি আসলে অন্য সাবজেক্ট পড়াই, এবং একাডেমিকে মূলত তোমাদের ইকোনমিক্সের টিচার আমি, ঠিক আছে? একাডেমিকে বিভিন্ন জায়গায় আমি হচ্ছে অফলাইন বলো অনলাইন বলো, আমি শুধু তোমার ইকোনমিক্সটাই পড়াই। ওকে, আচ্ছা, তোমাদের এখানে কারো যুক্তিবিদ্যা থাকলে যুক্তিবিদ্যা আমার সাথে দেখা করিও, ঠিক আছে? তাকে বস বানাই ফেলবো ইনশাল্লাহ। এটা তো বস হয়ে যাবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা নির্বাচন কি লিখি? লেখো যে অনেক অভাবের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় অভাবকে বাছাই করা
বাছাই করা হলো নির্বাচন। তাহলে নির্বাচন কি বলতো, ভোটে দাঁড়ানো যে নির্বাচন সেটা কিন্তু না, এটা হচ্ছে ইকোনমিক্সের নির্বাচন। এখানে কি যে অনেকগুলো তোমার অপশন আছে, ধান আছে, পাট আছে, গম আছে, তুমি কি উৎপাদন করবা, তোমার অনেক অভাবের মধ্যে তোমার দরকার কোনটা, এটাই বলছি যে সবচেয়ে প্রয়োজনীয় অভাব, মানে যেটা তোমার লাগবে। আমি বাঙালি, আমি ধান উৎপাদন করব, তাহলে যেটা উৎপাদন করব আমি সেটা বাছাই করব। এই যে বাছাই করা, সেটাকেই মূলত কি বলা হয়, নির্বাচন বলা হয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। নোট ডাউন হলে বলো নোট ডাউন। ওকে ভাইয়া, যুক্তিবিদ্যার কিছু পারি না, নাফসি একটা বলছো পারি না, বস বানাই দেবো, ইকোনমিক্সের মতো ওখানেও বস বানাই দেবো। জাস্ট থাকো, আমাদের সাথে থাকো, আমার সাথে থাকো, ইনশাআল্লাহ বস হয়ে যাবা। ওকে, ওই চিন্তা বাদ, এখন ইকোনমিক্স পড়ছো, ইকোনমিক্স পড়ো। জাস্ট আমি বললাম আর কি তোমাদের সাথে, মানে একটু হ্যান্ডটাকেও তোমাকে কি রেস্ট দিতে হবে, এই জন্য মাঝে মাঝে একটু গল্প করা লাগে। হ্যাঁ, ওকে ওকে, বলো যে এই পর্যন্ত ডান, বা নির্বাচন কাকে বলে এটা লেখা ডান, বলো লেখা ডান। ওকে, যে অনেক অভাবের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় অভাব বাছাই করা হলো নির্বাচন। অনেকগুলো অভাব আছে, তুমি কোনটা বাছাই করবা, তোমার যেটা প্রয়োজন, যেটা আগে প্রয়োজন সেটা বাছাই করবা, এবং সেটাই হচ্ছে নির্বাচন। এটা হচ্ছে কোথায় ছিল, আমরা এখনও কিন্তু অর্থনৈতিক সমস্যার মধ্যে আছি, ওখান থেকে সমাধানের দিকে এখন যাচ্ছি। ঠিক আছে, এখনও সমস্যার মধ্যে আছি, আমরা সমাধানের জন্য যাচ্ছি। মিথিলা আফরিন উর্মি বলেছ, স্যার আমি অর্থনীতিতে যে গরু না, তুমি আসলে গুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমার সাথে শেষ পর্যন্ত থাকো, ক্লাসগুলো মনোযোগের সাথে করো, মনোযোগী হয়ে করো, নোট ডাউনগুলো করো, দেখবা যে নোটে যা লেখা থাকবে তোমার হচ্ছে এটা কমন, মানে একদম ওই নোটটা তুমি পরীক্ষার আগে পড়বা, তোমার কলেজে পরীক্ষা হবে সেখানে পড়বা, যেখানে পড়বা তুমি পারবা। ঠিক আছে, ওকে, নির্বাচন ডান। ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এখন আসো আমরা মোটামুটি, আচ্ছা আমরা মোটামুটি এই পর্যন্ত পড়ে ফেলছি, মানে তোমার হচ্ছে নির্বাচন পর্যন্ত পড়ে ফেলছি। এখন আরেকটা জিনিস আমরা আসলে পড়বো। হ্যাঁ, নির্বাচন মূলত দুষ্প্রাপ্যতা থেকে আসে। রুয়েল এটা বলছিলাম, খ নম্বর প্রশ্ন, স্টার দিয়ে লিখে ফেলো, আমি বলছিলাম প্রথমে। আচ্ছা, খ নম্বর প্রশ্ন। ওকে, অনুধাবন এর জন্য গুরুত্বপূর্ণ। দেখো আমি প্রশ্নটাই লিখে দিই, যে লেখো নির্বাচন সমস্যা মূলত নির্বাচন সমস্যা মূলত দুষ্প্রাপ্যতা থেকে উদ্ভূত। ব্যাখ্যা করো। এটা কি বলতো, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন, ব্যাখ্যা করো, খ নাম্বার প্রশ্ন। এবং এটা কিভাবে বলতো, যে বলো দুষ্প্রাপ্যতা মানে আমরা জানি যে কম সম্পদ, মানে সম্পদ নাই, কম। এখন কথা, এই কম সম্পদ দিয়ে আমি কি করি, সব অভাবকে পূরণ করতে পারি না। এখন আমাকে কি করতে হয়, যে অনেকগুলো অভাবের মধ্যে একটা অভাবকে আমাকে কি করতে হয়, বাছাই করতে হয়। এই জন্য বলা হচ্ছে যে দুষ্প্রাপ্যতা যদি না থাকতো, সম্পদের অভাব যদি না করতো, তাহলে কি নির্বাচনটা আসতো? তোমার কি এই যে একটা জায়গার মধ্যে, একটা ল্যান্ডের মধ্যে ধান নাকি পাট, এটার কোনো প্রশ্ন আসতো? তোমার সম্পদ আছে, তুমি ধানও করো পাটও করো, তোমার কোনো নির্বাচন করা লাগতো না। তার মানে সম্পদ দুষ্প্রাপ্য জন্যই নির্বাচন সমস্যাটা আসছে। তাহলে ইজিলি তুমি খ নম্বর প্রশ্নের উত্তর করতে পারবা, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে আশা করি যে ক্লাসেই মুখস্থ, এবং এই প্রশ্নটা তুলে নাও। ওকে, জাহান বলেছো স্যার আমি অর্থনীতি কিছু পারি না, আমি এসএসসি 26। এই তো শুরু হলো তোমাদের। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস রুমি বলেছো অনেক অভাবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অভাবকে বাছাই করা হলো নির্বাচন। আমি আমার মতো করে লিখে দিচ্ছি, তুমি তোমার মতো করে লিখতে পারবে। এক্স্যাক্টলি আমারটাই যে লিখতে পারবে এমনটা তো না। পরীক্ষার রুমে তো একটা শব্দ, দুইটা শব্দ এদিক সেদিক করবা, শব্দগত চেঞ্জ, যে এই ব্যাপারটা তো তোমার আসবে। তুমি এখন কোথায় পড়ো, তুমি এখন হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার এই ব্যাপারটা আসবে। তো আমি যা বলছি তা কি বইয়ের সাথে যাবে? বইয়ের সাথে যাবে না, হয়তো কিছু সংজ্ঞা বইয়ের সাথে যাবে, হয়তো কিছু শব্দ বইয়ের সাথে যাবে না। মানে আমি দীর্ঘদিন থেকে পড়ানোর কারণে বিভিন্ন শব্দ এবং শব্দের ব্যবহার এগুলো করে দেই তোমাদের। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আসো আমরা হচ্ছে নির্বাচন সমস্যা মূলত দুষ্প্রাপ্যতা থেকে উদ্ভূত, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসলে তোমরা আশা করি পারবা। এবং সামনের দিকে যাই। ওকে, সামনের দিকে যাই। এখন যে প্রশ্নটা তোমরা লিখবা, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে সুযোগ ব্যয়। লেখো সুযোগ ব্যয় কি, লেখো সুযোগ ব্যয়, লেখো সুযোগ ব্যয় কি।
সুযোগ ব্যয় স্যার, একটা আমাদের কালকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আসছে স্যার, এটা আমাদের কালকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সুযোগ ব্যয় কি লেখো, সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয় কি? আচ্ছা স্যার, 26 জুনের আগে শেষ করতে পারবো তো? হ্যাঁ ইনশাল্লাহ পারবা, পারবা না কেন, পারবা ইনশাল্লাহ, আমি আছি আর ইকোনমিক্স আছে। ওকে, সুযোগ ব্যয়ের আগে, সরি, সুযোগ ব্যয়ের আগে আসলে সুযোগ ব্যয় লিখো না, মানে সুযোগ ব্যয়ের আগে একটা যদি জায়গা ফাঁকা থাকে জাস্ট একটা লাইন লিখো। ঠিক আছে, আমি যেটা বলি মানে সুযোগ ব্যয়ের আগে উপর দিয়ে, ঠিক আছে, উপরে যদি কোনো জায়গা থাকে আর যদি তোমার কোনো জায়গা না থাকে তাহলে ওটা কেটে দিয়ে একটা লাইন লেখো, তারপরে সুযোগ ব্যয় পড়ি। ঠিক আছে, একটু কষ্ট দিলাম, একটু লেখো। ঠিক আছে, সুযোগ ব্যয়ের উপরে যদি জায়গা থাকে তাহলে এই লাইনটা লেখো, আর যদি জায়গা না থাকে তাহলে একটু কেটে দিয়ে লেখো, আমরা সুযোগ ব্যয় একটু পরে পড়ছি। ঠিক আছে, লেখো লেখো নির্বাচন সমস্যাটা কি, নির্বাচন সমস্যার সমাধানের জন্য লেখো, নির্বাচন সমস্যার সমাধানের জন্য লেখো, নির্বাচন সমস্যার সমাধানের জন্য নির্বাচন লেখো, লিখছো এই পর্যন্ত? হ্যাঁ, নির্বাচন সমস্যার সমাধানের জন্য, নির্বাচন সমস্যা সমাধানের জন্য অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার, অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার। লেখো, নির্বাচন সমস্যার সমাধানের জন্য অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার। লেখো, নির্বাচন সমস্যা সমাধানের জন্য, নির্বাচন সমস্যা সমাধানের জন্য অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার, অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার, অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার। অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা দরকার, জানা দরকার। ওকে, লিখছো? আচ্ছা, জানা দরকার। এখন এই দুইটা জিনিস কি, একটা লেখো সুযোগ ব্যয়, একটা লেখো সুযোগ ব্যয়, একটা লেখো সুযোগ ব্যয়, আর একটা লেখা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। লেখো, একটা হচ্ছে সুযোগ ব্যয় আর একটা কি বলতো, উৎপাদন সম্ভাবনা রেখা। একটা সুযোগ ব্যয়, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এ পর্যন্ত লেখা হয়ে গেলে তারপরে বলো আমাকে। আচ্ছা আচ্ছা, আমি একটু পানি খাবো, তোমরা এই পর্যন্ত লেখো। 1 মিনিট, আসলে 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা আসলে এই পর্যন্ত লেখো আগে।
হলো। আচ্ছা সরি, হ্যাঁ তোমরা কি শেষ করছো? ওকে, আমরা সুযোগ ব্যয় সম্পর্কে এখন পড়ব। আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা দুইটা ধারণা সম্পর্কে আমাদের জানা উচিত, একটা হচ্ছে সুযোগ ব্যয়, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, এখন আমরা সুযোগ ব্যয় আসলে পড়বো যে সুযোগ ব্যয় আসলে কি। লেখো সুযোগ ব্যয়, এখন লেখো সুযোগ ব্যয় কি। ওকে, আচ্ছা এখন লেখো যে সুযোগ ব্যয় কি। লেখো, এখন লেখো সুযোগ ব্যয় কি। আচ্ছা ওকে, ওকে লেখো যে সুযোগ ব্যয়, আমরা লিখি যে একটি দ্রব্যের, ওকে লেখো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয় তা সেই পরিমাণকে, অবশ্যই এখানে মনে রাখবা যে সেই অংশ বা পরিমাণকে, যতটুকু তুমি ছেড়ে দিচ্ছ সেই অংশ বা পরিমাণটা হচ্ছে কি বলতো? সুযোগ ব্যয়। সেই অংশ বা পরিমাণকে কি বলে বলতো? অপর দ্রব্যের, যে দ্রব্যটা তুমি উৎপাদন করতে যাচ্ছ অতিরিক্ত, সেই দ্রব্যটা অপর দ্রব্যের কি বলে? সুযোগ ব্যয় বলে। সুযোগ ব্যয় বলে। ওকে, সুযোগ ব্যয় বলে। দেখো সুযোগ ব্যয় বলে। লেখো, এই পর্যন্ত লিখছো? আচ্ছা দেখো এই পর্যন্ত লিখছো কি না দেখো, যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয় সেই অংশ বা পরিমাণকে আরেকটা দ্রব্যের, এখানে অপর শব্দটা বাদ দিলে বেশি ভালো লাগবে। ওকে, আচ্ছা সেই অংশ বা পরিমাণকে ওই দ্রব্যের কি বলে বলতো? ওই দ্রব্যের মানে প্রথম দ্রব্যের, ওই দ্রব্যের সুযোগ ব্যয় বলে। ওকে, এই পর্যন্ত লিখতে পারছো কিনা বলো? আমি একটু জোরে লিখছি, লেখা এদিক সেদিক হয়েছে। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া অংশটাকে কি বলে? সেই অংশ বা পরিমাণকে ওই দ্রব্যের কি বলে? সুযোগ ব্যয় বলে। ঠিক আছে, ওকে এই পর্যন্ত পারছো কিনা, এই পর্যন্ত লিখতে পারছো কিনা সেটা একটু আসলে বলো। ওকে, এই পর্যন্ত লিখতে পারছো কিনা সেটা একটু বলো। ওকে, ওকে লেখা ডান। এখন আমি একটা তোমাদের কার্ভ আর্ট করাবো, দেখো একটা কার্ভ আর্ট করাবো, তোমাদের জন্য ইজি লাগবে। দেখো এই পর্যন্ত কি ডান সবার? একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু উৎপাদন ছেড়ে দিতে হয় সেই অংশ বা পরিমাণকে দ্রব্যের সুযোগ ব্যয় বলে। ওকে, এখন আমরা আসি যে সুযোগ ব্যয় যদি একটা আমরা কার্ভ আর্ট করার চেষ্টা করি। দেখো এটা আসলে পরীক্ষায় খুব বেশি আসে না, তবে একটা দুইটা পরীক্ষায় সৃজনশীল আসছে, এমন না যে আসে নাই, আসছে একটা দুইটা পরীক্ষায়। তো আমরা একটু দেখব যে আমরা সুযোগ ব্যয় একটু দেখব। দেখো আমরা হচ্ছে এইটুকু, আমরা যদি হচ্ছে ধান বা পাট বলি, আচ্ছা এভাবেও করা যায় আবার অন্যভাবেও করা যায়। ঠিক আছে, এভাবেও করা যায় আবার অন্যভাবেও করা যায়। আচ্ছা আমি এভাবেই তোমাদের বোঝাই। আমি এইদিকে যদি পাট রাখি, মানে এটা হচ্ছে মানে সাধারণ ওয়েতে আর কি, একদম প্রফেশনাল ওয়েতে বা বইয়ের যে ভাবে সেটা হচ্ছে তোমরা জাস্ট তোমাদের বোঝার জন্য তোমরা তোমাদের যে শিটটা দিব সেখানে সব কিছু আছে। মানে অলরেডি 1 ঘন্টা পাস হয়ে গেছে, আমি আসলে মূল ক্লাসেই যাইতে পারি না। মূল ক্লাস বলতে এটাও তো মূল ক্লাস, কিন্তু আসলে সৃজনশীলের যে জায়গাগুলো সেগুলোতে যাইতে পারি না। তো দেখো যে এখানে হচ্ছে ধান, এখানে ধান। এখন কথা হচ্ছে তুমি যদি ধান এখানে উৎপাদন করো, মানে তুমি যদি এইটুক ধান উৎপাদন করো, তুমি পাট পাবা হচ্ছে এইটুক। ওকে, এখন কথা হচ্ছে তুমি যদি পাট পুরোটুকু উৎপাদন করো, মানে এটা একটু চিত্রটা হচ্ছে আরও একটু এলাবোরেট করতে হবে। মানে এই এলাবোরেটে তোমার হবে না আসলে, দাঁড়াও চিত্রটা আর একটু এলাবোরেট করতে হবে। এইটুকুতে বোঝাতে পারবো না তোমাদের, দাঁড়াও একটু সময় দাও, আমি চিত্রটা তোমাদের আর্ট করে দিচ্ছি।
আচ্ছা, তার আগে বলো যে এই পর্যন্ত আসলে তোমাদের কোনো সমস্যা আছে কি না, এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কি না, এই পর্যন্ত তোমাদের সমস্যা আছে কি না, তার আগে বলো যে এই পর্যন্ত তোমাদের সমস্যা আছে কি না। আমি হচ্ছে তোমাদের সুযোগ ব্যয়টা একটু হচ্ছে তোমাদের একটু দেখাবো আর কি, সুযোগ ব্যয়টা তোমাদের একটু দেখাবো। সুযোগ পেলে নাই কোনো সমস্যা, ওকে। আমি ওটাই আসলে যেটা আর্ট করছিলাম ওটাতেই শেখাই, মানে ওটাই মনে হয় ভালো হবে। ওকে আচ্ছা, মানে একটু বাঁকা হইলো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট বলছি যে এই পর্যন্ত হচ্ছে তোমার এইটা, আর ওকে একটু বড় করে দেই, একটু বড় করে অঙ্কন করি। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে তোমার কি, আবার সমস্যা। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো, আচ্ছা এটা আমি কি বললাম বলো তো, পাট, আর এটা আমি বললাম ধান। এখন দেখো যে তুমি যদি এটা হচ্ছে ধরলাম এই অংশটা হচ্ছে এক্স, এই অংশটা হচ্ছে ওয়াই, তুমি যদি কি করো বলো তো, তুমি যদি হচ্ছে এই এক্স অংশটা তুমি যদি উৎপাদন না করো তাহলে তুমি কি করতে পারবা, তো তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি হচ্ছে বেশি করে কি উৎপাদন করতে পারবা, ধান উৎপাদন করবা। তার মানে তোমার বিন্দু এটা, তুমি এই অংশটা ছেড়ে দিলা, তার মানে কি ধান তোমার এই যে এই পর্যন্ত তুমি উৎপাদন করতে পারবা। যখন তুমি এক্স মানে তুমি হচ্ছে পাটটা সর্বোচ্চ এখানে উৎপাদন করতে চাইবা, তখন তোমার ধানটা কতটুকু হবে, এইটুক, ধানটা কতটুকু হবে, এইটুক। ঠিক আছে, পাট যদি বেশি করতে চাও তাহলে ধান কত হবে, এইটুক। এখন কথা হচ্ছে তুমি ধান বেশি করতে চাচ্ছ, তাহলে এই অংশটা তোমাকে ছেড়ে দিতে হবে, তাহলে পাইতেছো কতটুক, এইটুক পাইতেছো না, তুমি এইটুক পাইতেছো। তার মানে তোমার এইটুক পর্যন্ত ছিল, তুমি এখন ধানটা বেশি উৎপাদন করতে চাচ্ছ, এইটুক বাড়াইতে চাচ্ছ, তাহলে কতটুকু ছেড়ে দিলা, এই যে এইটুক ছেড়ে দিলা না, এই যে এক্স পরিমাণ ছেড়ে দিলে, এটা হচ্ছে সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়। আচ্ছা, তুমি তুমি আমি যদি বলি ধানের, এই যে ধানের অতিরিক্ত উৎপাদনের জন্য তুমি পাটের কতটুকু ছেড়ে দিচ্ছ, সেটা হচ্ছে তোমার কি বলতো, সুযোগ ব্যয়। বুঝতে পারছো আমি কি বোঝাতে পারছি তোমাদের? আমি কার্ভটা একটু সিম্পল হইতে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে যদি আমি পাট ধরি, এখানে যদি ধান ধরি, তাহলে কথা হচ্ছে যে আমি ধানটা বেশি উৎপাদন করতে চাইছি। যখন তুমি ধানটা বেশি উৎপাদন করতে যাবো, পাটের উৎপাদন তোমাকে একটু কমাই দিতে হচ্ছে। তাহলে এই যে পাটের উৎপাদন তুমি কমাই দিতেছো, কারণ এটা আমাদের ধানের বিন্দু, বেশি উৎপাদন করবা, তো বেশি উৎপাদন করতে গেলে তোমাকে কি করতেছে, পাটটা নিচে নামাই আনতে হচ্ছে। তার মানে এই যে ছেড়ে দিলে এই অংশটা হচ্ছে সুযোগ ব্যয়। কার সুযোগ ব্যয়? ধানের সুযোগ ব্যয় হচ্ছে এইটুকু। বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? আচ্ছা, আহমেদ রুয়েল বলছো ভাই আমার নাম তানিয়া, বাট আমি আমার ভাইয়ার এফবি আইডি ইউজ করতেছি ক্লাসের জন্য। ওকে আচ্ছা, রুয়েল মানে হচ্ছে তুমি তানিয়া, আচ্ছা বুঝতে পারছি তানিয়া। এরকম হয়তো অনেক অনেক স্টুডেন্ট ছিল, গত বছর একটা স্টুডেন্ট ছিল, ওর হচ্ছে ওর আব্বুর আইডি দিয়ে চালাইতো, যেমন আব্দুল মাজেদ ওর আব্বুর নাম, কিন্তু ওর নাম হচ্ছে ঈশা। ঠিক আছে, এরকম হয় আর কি, ওর নাম হচ্ছে ঈশা কিন্তু ওর আব্বুর নাম হচ্ছে আব্দুল মাজেদ, ওইভাবে ক্লাস করতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো যে সুযোগ ব্যয় কি? আমি আশা করি যে কার্ভটা তোমাদের খুব সহজ হয়েতে আসলে শেখাইছি, মানে তোমাদের আসলে এটা তোমরা তুলে নাও, আসলে তুলে নিলে তোমরা ভালো বুঝতে পারবে আসলে। ওকে আচ্ছা, এখন আমরা আসলে খুব মানে আমি তোমাদের লেকচার শিটে সব কিছু দেবো, জাস্ট আমার তোমাদের প্রথম ক্লাস ছিল একটা, এবং এই ক্লাসে আমি চেষ্টা করছিলাম যে পুরো অধ্যায়টা শেষ করবো, আমি শেষ করব, কিন্তু হয়তো একটু তাড়াতাড়ি যাইতে হচ্ছে। ওকে, এবং তোমাদের লেকচার শিটে কিন্তু সব থাকবে ভাইয়া, কোনো টেনশন নাই, লেকচার শিটে সব থাকবে, আমি যা পড়াচ্ছি সব থাকবে, আরও এক্সট্রা কিছু থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন তোমরা যেটা করবা আসলে, ওকে আচ্ছা এই পর্যন্ত শেষ। এখন আসো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আসি। লেখো লেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা, লেখো উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে আমরা সংক্ষেপে বলছি কি বলতো, পিপিসি। ওকে, পিপিসি বলছি। তাহলে পিপিসির মানে কি আমরা একটু সেটাও লিখব। পিপিসি পরীক্ষা কিন্তু আসে, পিপিসি এর পূর্ণরূপ
পিপিসি এর পূর্ণরূপ লিখে ফেলো, পিপিসি এর পূর্ণরূপ প্রোডাকশন, PRODUCTION, প্রোডাকশন, POSSI, পসি, BILITY, পসিবিলিটি কার্ভ, CURVE, কার্ভ। তাহলে আমরা লিখে ফেললাম উৎপাদন সম্ভাবনা রেখা, যেটার আমরা ইংরেজিতে কি বললাম, পিপিসি। এটার পূর্ণরূপ হচ্ছে, পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে কি বলতো, পিপি এবং হচ্ছে সি। এটার পূর্ণরূপ কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, তাহলে আমরা এটা হচ্ছে লিখে ফেললাম। ওকে, আচ্ছা লেখো, পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে কি বলতো, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ক নাম্বার আসবে। আবার হ্যাঁ জাহান মিম বলেছো, এই তো, ধান বেশি করতে হলে পাট, আবার মানে ধান বেশি করতে হলে পাট কমায় ফেলতে হবে, পাট বেশি করতে চাইলে ধান কমায় ফেলতে হবে, যেটা আসলে ওই চিত্রের মধ্যেই ছিল। আসলে একটু আর্ট করে নিছো, পরে আর একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করে ইজিলি তোমার হবে আর কি। হ্যাঁ ইয়া বলেছো, তানিয়া বলেছো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, তোমার নাম মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ ওকে, আচ্ছা এই পর্যন্ত লিখছো? আচ্ছা এই পর্যন্ত লিখছো কিনা? এখন লেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি বা কাকে বলে। আমরা সংজ্ঞাটা লিখে ফেলবো, লেখো, আমরা সংজ্ঞাটা লিখে ফেলবো, লেখো সংজ্ঞা। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? আসে না পরীক্ষায়? খুব আসে কিন্তু পরীক্ষায়। লেখো, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে একটি, আচ্ছা লেখো, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়, তাকে কি বলে? তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। উৎপাদন সম্ভাবনা রেখা বা কি বলতো, পিপিসি বলে। ওকে, আচ্ছা লিখে ফেলছো না? ওকে, আচ্ছা আমি আবার বলছি যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি পিপিসি কার্ভ বলে। আবার লিখে নাও যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। ওকে, এ পর্যন্ত লিখে নিচ্ছ? আমার লেখা আসলে বাজে হচ্ছে জানি না, অনেকক্ষণ বোর্ডে লিখছি, অনেকক্ষণ আসলে ইয়াতে লিখছি, আসলে হোয়াইট বোর্ডে অনেকক্ষণ লিখছি, কিন্তু এখানে কেন লেখা হচ্ছে না জানি না। ওকে, লিখছো কিনা? ওকে, আচ্ছা বলছি যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। মুখস্থ করে ফেলবা, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে এবং এটা কিন্তু পরীক্ষা আসবে। ওকে, আচ্ছা এখন আমরা এটা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা গেলাম। এখন একটা আমরা সূচি দেখবো, উৎপাদন সম্ভাবনা সূচি। লেখো, আচ্ছা উৎপাদন সম্ভাবনা সূচি কাকে বলে সেটাও লিখি, লেখো উৎপাদন সম্ভাবনা সূচি। উৎপাদন সম্ভাবনা সূচি কাকে বলে সেটাও লিখবো, লিখো লিখে ফেলো যে, আরে বাবা, আচ্ছা লিখে ফেলো যে উৎপাদনের বিভিন্ন পরিমাণ
যে এখানে দুটি উৎপাদনের লেখা আর কি, দুটি দ্রব্যের, ওকে, দুটি দ্রব্যের, আচ্ছা, দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে, যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে বলো তো? তাকে উৎপাদন সম্ভাবনা সূচি বলে। ওকে, তাকে কি বলে বলো তো? উৎপাদন সম্ভাবনা সূচি বলে, উৎপাদন সম্ভাবনা সূচি বলে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা সূচি অঙ্কন করব। ওকে, আচ্ছা, এই পর্যন্ত লেখো যে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে আসলে প্রকাশ করা হয় তাকে কি বলে? উৎপাদন সম্ভাবনা সূচি বলে। ওকে, লিখছো যে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা সূচি, এবং সূচির মাধ্যমে আমরা কার্ভটা দেখার চেষ্টা করব। ওকে, হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস রুমি লিখেছো, এই তো সুন্দর করে লিখেছো, যে অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো লিখেছো। ওকে, ওকে, আচ্ছা, সবাই একটু বলো, মানে অলরেডি 10টা পার হয়ে গেছে, 10টা 15, আমি আর 15 মিনিট ক্লাস নিব আসলে আমি বকবক করছি অনেক সময় থেকে, সকাল থেকে বকবক করছি, জানো। সমস্যা নেই, আজকে একটু এনার্জি কম নিয়ে আসছে এখানে, আসলে এনার্জি কম নিয়ে আসছি। তাহলে ফুল এনার্জি থাকলে আমি আরও অনেক কথা বলতাম, আমি ক্লাসে অনেক কথা বলি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে এখন আসো যে উৎপাদন সম্ভাবনা সূচি, আমরা রেখাটা একটু, একটা হচ্ছে ক্রাফ দেখে, মানে একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা সূচি আর্ট করে দেন আমরা হচ্ছে কি করব বলো তো? আমরা হচ্ছে, আচ্ছা, আমরা একটা ইয়াতে চলে যাব। ওকে, দেখো, আচ্ছা, এখন এখানে লেখো যে উৎপাদন সম্ভাবনা সূচি। ওকে, একটা সূচি আমরা আর্ট করব, ওকে, দেখো, আমরা এখানে নিলাম হচ্ছে দুইটাই আর্ট করি। এখানে হচ্ছে এক্স দ্রব্য, এখানে হচ্ছে কি দ্রব্য বলো তো? ওয়াই দ্রব্য। ওকে, আচ্ছা, এখানে এক্স দ্রব্য, এখানে ওয়াই দ্রব্য। এখন আসো, এটা হচ্ছে 0, আচ্ছা, আসো একটু, আমি পুরো ইয়াটা তুলি, 0, 50, 100, 135, 50। ওকে, 0, 50, এটা বাংলাও থাকতে পারে আবার ইংরেজিতেও থাকতে পারে। 0, 50, 100, 135, আচ্ছা, 135, আর হচ্ছে আমি আগে অঙ্কন করি 150, এটা হচ্ছে এক্স দ্রব্য। এখন ওয়াই দ্রব্য কি? ওয়াই দ্রব্য হচ্ছে 150, 135। ওকে, এখানে লিখি 150, 135, দেন হচ্ছে কত? 135, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 50, তারপরে হচ্ছে কত বলো তো? 0। ওকে, আচ্ছা, এখন এই পর্যন্ত আগে তুলে নাও। উৎপাদন সম্ভাবনা সূচি, এটা হচ্ছে সূচি, আমার একটা উৎপাদন সম্ভাবনা সূচি, যেখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দেখানো হচ্ছে, সংমিশ্রণ বিন্দু নাই, যদি থাকে সংমিশ্রণ বিন্দু কিভাবে লিখবো, অথবা আমি চাইলে অ্যাডও করতে পারি, ঠিক আছে, কিন্তু না থাকলে অ্যাড করার খুব বেশি প্রয়োজন নেই। তো এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এই পর্যন্ত তোমরা উঠাইছো, এ পর্যন্ত যদি ওঠাও তাহলে আমি সামনের দিকে আগাবো আর কি। বিথিলা আফরিন উর্মি কি বলেছে? নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করেন ভাইয়া। ও, এই, হ্যাঁ, ও ইয়া, কি জানো তোমার নাম? তানিয়া নাকি? আচ্ছা, হ্যাঁ তানিয়া, নেক্সট ক্লাস কেন, আজকের ক্লাসেই শেষ করতাম, আমাকে একটু গরম লাগতেছে, মানে আমি অনেক সকালে বেরিয়েছি তো, অনেকেই ফোন করতেছে, মানে ফোন কোনো রিসিভ করতে পারি না, কোনো কিছু না, সমস্যা নেই, আমি তোমাদের সাথে আছি, আমার কথা যদি তোমরা বুঝতে পারো, আমার কথা যদি নিতে পারো, সর্বোপরি আমি যদি তোমাদের বোঝাতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ওকে।
আচ্ছা ঠিক আছে, তাহলে উৎপাদন সম্ভাবনা সূচি আমরা আট করলাম। এখন এই সূচির প্রেক্ষিতে আমাকে কি করতে বলছে, ইয়াতে বলছে, মানে তোমার ধরো একটা প্রশ্ন আসছে, প্রশ্নতে এটা উদ্দীপকে আছে, দেন তোমাকে বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে আমার প্রথম কাজটা কি, এই সূচিটা আর অঙ্কন করার দরকার নাই, আমাকে সরাসরি কি করতে হবে, রেখায় যাইতে হবে। রেখাটা অঙ্কন করবো, দেন রেখাটার একটা সুন্দর করে বর্ণনা দিব। ঠিক আছে, তো রেখাটার বর্ণনা দিব, এবং এই রেখাটা অনেকভাবে আসে, কিন্তু আমার আজকেই ক্লাসটা শেষ হয়ে যায়, তো কিন্তু আসলে কেন যে হলো না আমি জানি না। এখন আসো যে আমরা আসলে এই রেখাটা অঙ্কন করি। কারণ এই রেখাটা সবাই তো তুলছো, সবার কাছে তো এই মানগুলো আছে, আমি আর মানগুলো মেশাই দিলাম। আচ্ছা মানগুলো মেশানো লাগবে না, আমি প্লাস দিলাম আর কি। ওকে, এখন আসলে আমাকে কি করতে বলছে, গ নম্বর প্রশ্ন, একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে, কার্ভ দেওয়া আছে, মানে সূচি দেওয়া আছে। ওকে, আমি রেখাতে যাব, প্রথমে আমি রেখাতে গিয়ে আমি কি করব, লম্ব এবং ভূমি অক্ষকে সমান করে নিব, এইদিকে সমান করে নিব। আমি ওয়াই অক্ষ নেব, মানে লম্ব অক্ষে নেব ওয়াই, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে এক্স, ভূমি অক্ষে সবসময় এক্স নেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে আমার ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ, আর এটা তো আমরা জানি। ওকে, আচ্ছা এটা ভূমি অক্ষ। এখন এখানে 0 নিলাম, এখানে ওয়াই নিলাম, এখানে কি নিলাম, এক্স নিলাম। এখন আসো যে আমার মানগুলোর দিকে খেয়াল করব, মানগুলো কেমন আছে। তো মানগুলোর দিকে খেয়াল করে আমি কি দেখতে পেলাম, দেখো তো মানগুলোর দিকে খেয়াল করে আমি দেখতে পেলাম যে 50, 100, 150, তার মানে একটু 50-50 করে আছে। তাহলে আমি কত করে নিব আসলে, মানে আমার তো কার্ভটা খুব বেশি বড় হবে না, কার্ভটা তোমাকে দিবে, তাহলে তুমি তো এত বেশি নিতে পারবা না, তাই তো। তাহলে তোমাকে সেইভাবে ঘরগুলো কাউন্ট করে নিতে হবে, যে এক ঘরের মান আমি কত ধরবো। আমরা এগুলো কিন্তু অলরেডি করে আসছি, তাই তো, আমরা গ্রাফ করে আসছি না কীভাবে করতে হয়। এক ঘরের মান আমি 2ও নিতে পারি, আমি এক ঘরের মান 3ও নিতে পারি, নিতে তো পারি, তাই তো। তাহলে আমি ওইটা নিব। তাহলে আমার কথা হচ্ছে আমি তাহলে এখানে কীভাবে নিব, আমি যেহেতু খাতায় করছি, তাহলে আমি কীভাবে নিব, আমি এইভাবে নিব যে এখানে যদি আমি 50 নিই, এটা বাংলায় কেন লিখছি, আচ্ছা এখানে যদি আমি 50 নিই, দেখো এখানে যদি আমি 50 নিই, আচ্ছা 50 যদি এখানে নেই, তাহলে এখানে কত নিব, 100। একটু জাস্ট কোনোভাবে দেখবেন, এখানে কত নিব, 150। দেখো আমি এই জায়গা থেকে কতটুক, এই জায়গা থেকে কতটুক, এই জায়গা থেকে কতটুকু মাপ দিয়ে নিব, তাহলে আমার রেখাটা অনেক সুন্দর হবে। দেন এই পাশেও কি নেব, সেম নিব। তাহলে এখানে হচ্ছে আমার 50, এখানে হচ্ছে আমার 100, আর এখানে হচ্ছে আমার 150। আমি করে নিচ্ছি, আমি ওই মানগুলো দেখে মূলত এটা মানে ইম্পোর্ট করে নিচ্ছি, বুঝতে পারছো। ওকে, এখন কথা হচ্ছে আমি খেয়াল করব কোথায়, এখানে খেয়াল করব, এই যে এখানে খেয়াল করব। ওকে, যে এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন কত, 150। তাহলে আমি আসি, এই যে এক্স দ্রব্য হচ্ছে আমার নিচে, এক্সটা আমার নিচে না, এটা হচ্ছে আমি এখানে আমি এক্স দ্রব্য লিখতে পারি, এক্স দ্রব্য, এখানে আমি ওয়াই দ্রব্য লিখতে পারি, ওয়াই দ্রব্য। ওকে, ওয়াই দ্রব্য। এমন কথা হচ্ছে এক্স দ্রব্য যখন 0, এই যে 0, ওয়াই দ্রব্য তখন কত, 150। তাহলে 150-এর মধ্যে আমি কি করব, একটা হচ্ছে বিন্দু দিয়ে রাখবো, কারণ এটা আমি একটা বিন্দু পাইছি, কারণ এগুলো আমাকে যোগ করে দিতে হবে। ওকে, আচ্ছা এরপরে গিয়ে আমার কি করতে হবে, আমি আসবো আবার যে এক্স দ্রব্য যখন 50, ওয়াই দ্রব্য তখন 135। আসো আমি কার্ভে আসবো, এখন এক্স দ্রব্য কোথায়, এই যে 50, তাহলে এখানে একটা বিন্দু দিলাম, দেওয়ার পরে 135 কোথায়, আমি চিন্তা করলাম যে 100 এবং 150-এর মধ্যে 35, আমি আনুমানিক ধরবো, যেহেতু আমার এখানে কোনো মান ইয়ে করা নাই, তাহলে আমি কি করব, আনুমানিক ধরবো যে এখানে হচ্ছে আমার কি 135। তাহলে এখানে পর্যন্ত আমি যাব, গিয়ে আমি কি করব, আমি চাইলে এখানে 135 লিখে দিতে পারি, আমি চাইলে এখানে 135 135 লিখে দিতে পারি। তাহলে আমার বিন্দু হলো কয়টা, দেখো তো, এই যে এই 50 এবং এই 135 যে বিন্দু যেখানে টাচ করলো, যে স্পর্শ করলো, সেখানে একটা বিন্দু, দেন এই 150-তে একটা বিন্দু, মানে 150-তে একটা বিন্দু, দুইটা বিন্দু অলরেডি পাইছি। এখন আবার সূচিতে আসবো, সূচিতে আসার পরে দেখি, আবার সূচিতে আসি, এসে দেখি যে এক্স দ্রব্য যখন 100, ওয়াই দ্রব্য তখন কত, 100। এখন আমি আবার রেখাতে আসবো, এসে দেখবো যে এটা যখন 100, এক্স দ্রব্য, ওয়াইও তখন 100। তাহলে এই দুইটা আমি কি করে দিব, এই দুইটা আমি মিল করে দিব। তাহলে এখানেও আমি একটা কি পাইলাম, এখানেও আমি একটা বিন্দু পাইলাম 3টা, একটা হচ্ছে 150-তে, একটা 135, আর একটা হচ্ছে 100-তে। আবার কোথায় আসবো, আবার সূচিতে আসবো, সূচিতে এসে দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখা যখন এক্স যখন 135, এটা তখন কত, 50। তাহলে আসো এক্স 135 কোথায়, এই যে এক্স 135, আমি আনুমানিক ধরবো, এটা হচ্ছে 135, আমি চাইলে লিখে দিতে পারি। তাহলে এটা কত, এটা হচ্ছে 50। তাহলে এই যে 50 আর এই যে 135, তাহলে এখানে একটা বিন্দু পাইলাম, আমি বিন্দু পাইলাম কয়টা, 4টা বিন্দু পাইলাম। এখন আর একটা বিন্দুর দরকার, কোথায় আছে দেখি একটু, দেখো যে এটা যখন 150, মানে এক্স যখন সর্বোচ্চ, ইয়া কত বলো তো, ওয়াই তখন কত, ওয়াই তখন 0, তাই তো, ওয়াই তখন কি 0। তাহলে আমি আসি, দেখো যে এই যে এক্স যখন এই যে এখানে,
এখানে 150, তাহলে 0 0 মানে এই বিন্দু, তার মানে ওখানে কিছু করতে হবে না, তাহলে বিন্দু পাইলাম আমি 5টা। এই যে 150-তে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমি জাস্ট যোগ করে দিব, যোগ করে দিলে আমি কি পেলাম, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পাইলাম। দেখো আমি কি করব, সুন্দর করে যোগ করে দিব, সুন্দর করে যোগ করে দিব। এই তো আমি কি পাইলাম বলো তো, সুন্দর একটা পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পাইলাম। বুঝছো কি বুঝো নাই বলো তো, বুঝছো কি বুঝছো নাই বলো, বুঝছো কি বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের HW দিব, আমি তোমাদের এই গ্রুপে অ্যাড হয়ে নিব, আমি তোমাদের এই গ্রুপে নাই, আমি তোমাদের এই গ্রুপে অ্যাড হয়ে নিব, অ্যাড হয়ে নিয়ে তোমাদের অসংখ্য কাজ দিব, অসংখ্য টাস্ক দিব, টাস্কের মধ্যে রাখবো এবং তোমাদের এখানে হচ্ছে কাজ দিয়ে তোমাদের কাছ থেকে কাজ করে নিব। ওকে, এবং যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে ওই গ্রুপে পোস্ট করে আমাকে জেনে নিতে পারবা, ভাই এটা বুঝি নাই, স্যার এটা বুঝি নাই, অথবা এটা একটু বোঝাই দেন, আমি আমার সময় করে তোমাকে কি করবো বোঝাই দেবো। তো এখন বলো যে কার্ভটা বুঝছো কি না, কার্ভটা খুব সুন্দর না, তোমরা পারবে। এখন তোমাদের আমি একটা কাজ দিব, এবং আগে আমি রেখা বর্ণনাটা শেখাই। বর্ণনাটা কিন্তু তোমাদের HW লেখো, HW হচ্ছে বর্ণনাটা, আমি তোমাদের বলে দিব। বর্ণনাটা কখনো মুখস্থ করবে না, বুঝে পড়বা, তাহলে পারবা। দেখো এখন এখানে কিন্তু মাঝে মাঝে বিন্দু দেয়া থাকতে পারে, তো তখন তুমি এখানে লিখবা যে A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু, E বিন্দু লিখবা, সমস্যা নাই। যদি দেয়া থাকে যে সংমিশ্রণ বিন্দু দেয়া থাকে, যদি না দেয়া থাকে তোমার লেখার খুব বেশি প্রয়োজন নাই আমি মনে করি। ওকে, আচ্ছা, তো আমি বিন্দুগুলো হচ্ছে এখন থাক, বিন্দু যেহেতু দিয়েছে থাক। এখন আমি যখন বর্ণনা লিখবো, যখন আমি এই চিত্রটাকে বিশ্লেষণ করে লিখবো, তখন নিচে কি লিখবো, যে চিত্রে OX ভূমি অক্ষে কি বলতো, OX ভূমি অক্ষে X দ্রব্য এবং OY লম্ব অক্ষে Y দ্রব্য নির্দেশ করা হয়েছে বা নির্দেশিত। X যখন সর্বনিম্ন 0 একক, Y তখন সর্বোচ্চ 150 একক, যা A বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে বা যা A বিন্দু দ্বারা নির্দেশিত। তুমি চাইলে বিন্দু দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে তারপরে আমি কি লিখবো, যে X যখন বেড়ে 50 একক হয়, Y তখন কমে 135 একক হয়। এই পর্যন্ত। তারপরে আমি লিখবো যা বি বিন্দুর সাহায্যে দেখানো হয়েছে। আমি এই বিন্দু পর্যন্ত নাও লিখতে পারি। ওকে, তারপরে আমি কি লিখবো, যে এক্স যখন বেড়ে 100 একক হয়, তখন ওয়াই এর উৎপাদনও সমান 100 একক। খুব সুন্দর করে এইভাবে ভাষাগত ব্যাপারগুলো ঠিক করে লিখবো। এরপরে লিখবো এক্স যখন বেড়ে 135 একক হয়েছে, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কমে 50 একক হয়েছে। এরপরে লিখবো আবার ওয়াই দ্রব্য যখন সর্বোচ্চ 150 একক, এক্স দ্রব্য যখন সর্বোচ্চ 150 একক, ওয়াই দ্রব্য তখন সর্বনিম্ন 0 একক, যা অমুক বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। এগুলো যোগ করে আমরা কি পাই বলো তো, একটা উৎপাদন সম্ভাবনা রেখা পাই। আশা করি তোমাদের কি মুখস্থ করা লাগবে এই বর্ণনাটা, বলো তো তোমাদের কি মুখস্থ করা লাগবে? HW দিলাম, তোমাদের ভুল হবে আমি সলভ করে দিব, আমি ঠিক করে দিব। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকো, বর্ণনাটা যদি বুঝে থাকো, তোমরা নিজেরাই লিখতে পারবা এবং তোমাদের এটা কাজ দিব। আর একটা জিনিস আমি বোঝাই দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। ওকে, একটু সবাই বলো, একটু সবাই বলো। ওকে, তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা করতেছো, যদি তোমাদের ক্লাস ভালো লাগে, তোমরা হচ্ছে তোমাদের হ্যান্ড নোটটা, তোমাদের ক্লাসের কোনো একটা স্ক্রিনশট অথবা কোনো কিছু তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে পারো। তোমাদের যে ফ্রেন্ডদের গ্রুপ আছে সেখানে দিতে পারো, যারা আসলে অর্থনীতি বুঝে না। আমি চাই যে আসলে কেউ যদি সমস্যায়ও থাকে, সেও যেন অর্থনীতিটা শিখে। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আমি গ্রাম থেকে আসছি, প্রত্যন্ত গ্রাম থেকে আসছি। আমি অর্থনীতি এইভাবে পড়তাম, হ্যাঁ, লাইনে দাঁড়ায়া স্যারের কাছে অর্থনীতি পড়তাম, ঠিক আছে। তো আমি যখন পড়ছি আর কি 2017 সালের কথা, তো যখন আমি পড়ছি 2017-18 কথা, তো তখন কিন্তু আমি এভাবে পড়ছি, ঠিক আছে। তো তোমরা সেই তুলনায় বাসায় বসে বসে করতে পারছো, আমাদের সময় এত কিছু ছিল না। 10 মিনিট স্কুলের তখন যাত্রাকাল ছিল, মেহেজাবিন আপু ইকোনমিক্স পড়াইতো, তোমরা জানো কি না, এখনও আছে। মেহেজাবিন আপু নামে একজন আপু আছে, উনি চকলেট নিয়ে চাহিদা যোগান এগুলো বোঝাইতো। তো তখন ওই ভিডিওগুলো দেখতাম, ঠিক আছে। অনলাইন ক্লাস কি বুঝতাম না এতটা, কারণ এত অ্যাভেলেবেল সব কিছু ছিল না আসলে।
ঠিক আছে। তখন মেহজাবিন আপুর হচ্ছে ভিডিও দেখতাম আমি সর্বপ্রথম, ঠিক আছে। ওনার ভিডিওগুলো দেখে উনি খুব সুন্দর করে বোঝাইতেন, ফেস আনতেন না, ওনার হাত দেখা যাইতো, উনি খুব সুন্দর করে কী করতেন বোঝাই দিতেন, চাহিদা কী, যোগান কী, সুযোগ ব্যয় কী, মানে সবগুলো উনি ওইভাবে বোঝাই দিতেন হাত পেপারে লিখে লিখে। এবং খুবই রিসেন্টলি খুবই খুশির সংবাদ যে ওই মেহজাবিন আপু যিনি 10 মিনিট স্কুলে আসলে ইকোনমিক্স পড়াতেন, তিনি আসলে বাইরে হায়ার স্টাডির জন্য সুযোগ পেয়েছেন, চলে যাচ্ছেন আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, তার মানে তোমরা বর্ণনাটা পারবা। এখন আসো একটা জিনিস আসে, যদি গ নম্বরে উৎপাদন সম্ভাবনা রেখে মানে উৎপাদন সম্ভাবনা রেখে আসো, ঘ নম্বরে কী আসে সেটা বলছি। ওকে দেখো, ঘ নম্বরে আসে যেটা, সেটা একটু মনোযোগ, এখানে কিন্তু মনোযোগী হইতে হবে। দেখো ঘ নম্বরে আসে যেটা এরকম থাকবে, অথবা তোমার চিত্রটা এরকমই থাকবে, বা হচ্ছে সূচি দেওয়া থাকতে পারে। এখন একটা কি থাকতে পারে, এই যে এখানে একটা বিন্দু থাকতে পারে, এই বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু। এখানে একটা বিন্দু নাম থাকতে পারে, সেটার নাম হচ্ছে কি বিন্দু বলো তো, জি বিন্দু বা এইচ বিন্দু, যেটাই থাকুক। এখন কথা হচ্ছে প্রশ্ন ঘ নাম্বার আসবে, প্রশ্ন ঘ নাম্বার আসবে, তুলে নাও, ঘ নাম্বার আসবে। ঘ নাম্বার প্রশ্ন আসবে কি, যে জি বিন্দুতে উৎপাদন করা কি সম্ভব, বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এবং এভাবে দুইটা মিক্স করে আসতে পারে যে জি এবং আই, মানে জি এবং ই বিন্দুতে, ই এবং জি বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা ব্যাখ্যা করো। বুঝতে পারছো আমার কথা, যে ই এবং জি বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা ব্যাখ্যা করো, অথবা আসতে পারে যে কোনো একটা, যে জি বিন্দুতে উৎপাদন কি সম্ভব ব্যাখ্যা করো। এখন কেন সম্ভব কেন সম্ভব না এটা সংক্ষিপ্তভাবে বলবো, তোমরা একটু বইয়ে দেখবা, শিটে দেখবা, এবং বললাম তো গ্রুপে অ্যাড হয়ে নিব, তো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। ওকে, হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারো, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড হয়ে যাব ইনশাল্লাহ। তো তোমাদের সাথে অ্যাড হয়ে যাব, এবং সেখানে তোমাদের প্রবলেম বিভিন্ন সলভ করে দিব ইনশাল্লাহ। ওকে আচ্ছা, তো তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলতে পারো, অথবা মেসেঞ্জার খুলতে পারো, যেটা অ্যাভেলেবেল সবাই ইউজ করে সেটা। ওকে আচ্ছা, একটা ফোন আসছে, মানে আমার একটা ফোন আসছে আসলে, দাঁড়াও। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, হ্যাঁ হুম হুম, না নেই নাই, আমি ভাবলাম ওরা প্রবলেমে আছে কিনা, এই জন্য স্যালারি হয়তো দেয় নাই। উম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসবো কালকে। কালকে পড়াবো কিনা আমি রিজাদের ফোন করবো আর কি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম, আসবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু ডিস্টার্ব আর কি, আমি সেই ইয়াতে বেরিয়েছি। এখন আসো, আমি সত্য করে বলে দিই, ক্লাস শেষ কে যেন বললা যে ভাইয়া ছেড়ে দেন, ছেড়ে দিব। আমি অনেক সকাল থেকে ক্লাস নিচ্ছি, অনেক জায়গায় ক্লাস নিয়েছি, আবার আমার পার্সোনালি ইয়াও ছিল, ব্যাচও ছিল, স্টুডেন্টও ছিল বাসায়। তো এখন দেখো যে উৎপাদন, যে বিন্দুতে উৎপাদন করা যাবে না, এটার নাম হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অর্জনযোগ্য অঞ্চল, অর্জনযোগ্য অঞ্চল, অঞ্চল অর্জনযোগ্য অঞ্চল কেন, যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। দেখো তুমি যদি এখানে উৎপাদন করতে চাও, দেখো কোথায় আসে, মানে তোমার সম্পদ তো এখানে, তুমি এই রেখার প্রত্যেকটা বিন্দুতেই উৎপাদন করতে পারবা, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করতে পারবা না। বুঝতে পারছো আমার কথা, যে তুমি এই রেখার প্রতিটা বিন্দুতে, আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু পড়ে আসছিলাম যে যে রেখার আসলে প্রত্যেকটা বিন্দুতে তুমি উৎপাদন করতে পারবা, সেটাই উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে তুমি এটার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করতে পারবা, কিন্তু বাইরে উৎপাদন করতে পারবা না কেন, কারণ আমরা জানি আমাদের সম্পদটা সীমিত। তাহলে এটা হচ্ছে আমার অর্জনযোগ্য অঞ্চল, যেটা আসলে আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু, যেখানে আসলে উৎপাদন করা যাবে না, কারণ সেটা তোমার সম্পদই না। বুঝতে পারছো আমার কথা, এটা সংক্ষিপ্তভাবে বোঝাই দিলাম, আরো ভালো করে তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে দেখো এরপরে কি, এখন মাঝে মাঝে এই বিন্দুতে কি উৎপাদন করা সম্ভব, দেখো এই বিন্দুতে কিন্তু উৎপাদন করা সম্ভব, কারণ এটা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু, কিন্তু এটা নির্দেশ করা হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার। সম্পদের কি বলতো, সম্পদের অদক্ষ ব্যবহার, যা কি নির্দেশ করে বলতো, বেকারত্ব নির্দেশ করে। কি নির্দেশ করে, বেকারত্ব, যা বেকারত্ব নির্দেশ করে, ওকে দেখো,
খুব ইজিলি না, দেখো তো যে সম্পদের অদক্ষ ব্যবহার, এটা হচ্ছে তুমি এখানে উৎপাদন করতে পারবা চাইলে, কিন্তু তোমার সম্পদটা কি ভালোভাবে ব্যবহার হচ্ছে, প্রপারলি ইউজ হচ্ছে না। তাহলে প্রপারলি যদি ইউটিলাইজেশন না হয় তাহলে কি হচ্ছে, সম্পদের অদক্ষ ব্যবহার হচ্ছে, ভালো ব্যবহার হচ্ছে না। দেন এটা কি করবে যে তোমার দেশে যত মানুষ আছে তারা বেকার পড়ে থাকবে, তারা তাদের সম্পদটাকে ব্যবহার করতে পারছে না, মানে বেকার আছে পড়ে, বুঝতে পারছো? তাহলে এই বিন্দুতে উৎপাদন করা যাবে, কিন্তু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করবে এবং বেকারত্ব নির্দেশ করবে। আর যে বিন্দুতে উৎপাদন করা যাবে না, কারণ সেটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, যেটা আমাদের উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু, যেখানে উৎপাদন করতে পারবোই না। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারো, তাহলে তোমাদের আজকে ছুটি এবং তোমাদের আমি কাজ দিব, বাকিগুলো করবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের বিশ্বে, এই 4টার বৈশিষ্ট্য আমি যদি পড়ি, এবং আমার আশা করি যে তোমাদের পুরো পড়াই দেওয়া লাগবে না, একটু পড়লেই তোমরা আসলে উৎপাদন মানে অর্থনৈতিক ব্যবস্থাগুলো পারবা। তারপর আমি ক্লাস নিব। ওকে, ঠিক আছে। এখন বলো যে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আচ্ছা, তানিয়া বলেছে শুধু গার্লস গ্রুপ ওপেন করবেন যদি করেন। আচ্ছা আচ্ছা, তোমরা গার্লস বয়েজ আলাদা আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, তোমাদেরকে আজকে ছুটি দিয়ে দিচ্ছি, এবং তোমরা বলো যে ক্লাস কেমন লাগলো, রিভিউ দিবে। আমি তোমাদের তো বললাম যে তোমরা আসলে ব্যাচে আছো অল্প কয়েকজন, আরও আসলে বেশি স্টুডেন্ট থাকলে ভালো লাগবে। তো সুতরাং সবাইকে বলো ফ্রেন্ডদের নোট শেয়ার করো, ক্লাস শেয়ার করো, দরকার হলে কিছু শেয়ার করো। যদি কেউ আসতে চায় আসুক, শিখুক কিছু। আমার কথা হচ্ছে কেউ যেন অর্থের জন্য, টাকার জন্য বা কোনো কিছুর জন্য যেন থেমে না থাকে, যেন শেখাটা হয়। আমি যেভাবে পড়াচ্ছি, আমি মানে স্টুডেন্টদের এইভাবে পড়াই আসলে সব জায়গায়, যেন স্টুডেন্টরা শিখে আর কি। না, আমি জানি না কতটুকু দিতে পারি, কিন্তু আমি আসলে অনেক কথা বলি। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। আমার জন্য দোয়া করবো, আমার শরীর খুব বেশি ভালো যাচ্ছে না, আমি আসলে এই টানা ক্লাস নেওয়ার উপরে আছি। তোমাদের সাথে সামনে আরও দেখা হবে সবগুলো ক্লাস ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে। আমিও সবার জন্য দোয়া করি, সবার শরীরে সুস্থতা কামনা করছি, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। স্যার এটা বাচ্চাদের দোষ না, ব্যাপারটা কি স্কুলে আপনাদের 6টা থেকে 7টা দিয়ে রাখছে 11টা। আমি বাচ্চাগুলোকে যখন আমি একবার রিভিশনও দেই, রিভিশন দিতে দিতে আপনি যখন এক চ্যাপ্টার রিভিশন দিচ্ছেন, দেখেন 7 নম্বর চ্যাপ্টার এসে রিভিশন দিচ্ছেন, 11 নম্বর চ্যাপ্টার এসে বাকি আমার 2 চ্যাপ্টার ভুলে গেছে, 2 নম্বর চ্যাপ্টার ভুলে গেছে। তো এইটা সিলেবাসগত একটা ঝামেলা আছে, বা এটা কারো দোষ দেয় না আর কি। আর এই আর কি। আবার হচ্ছে যে 5 এর একটা বিষয় আছে অনেক বেশি, এটা হচ্ছে স্কুলের সমস্যা আর কি, তার কোনো প্রবলেম নেই। এখন আমি বলছি স্যার প্রবলেম তো সর্ট আউট করতে হবে, এনিহাও স্কুল দিয়ে দিছে, আমাদের স্কুল তার পড়াবে না, গার্জেনগুলো আমাদের কাছে আনছে তো এই কারণে, যাতে আমরা এই প্রবলেমটা সর্ট আউট করে দিই, আপনাদেরকে সেভাবে প্রিপেয়ার করি। তো উনি বলছে স্যার আমি 15 তারিখের আগে এনিহাও সিলেবাস কমপ্লিট করবো, এটা আপনি শিওর থাকেন। 15 তারিখের পরে আমি শুধু ওদেরকে মডেল টেস্ট নেওয়া হবো, দেখবো যে ওরা ওই পরিপূর্ণ প্রিপেয়ার কিনা। মডেল টেস্ট নেওয়ার সময় দেখবেন যে কিছু বাচ্চা হয়তো খারাপ করছে, যারা খারাপ করতেছে
তাদেরকে যেই চ্যাপ্টারগুলো খারাপ করতেছে ওগুলোর জন্য আবার আমরা আলাদা করে বেশি ফোকাস করব। তখন বিষয়টা বোঝা যাবে যে কোন বাচ্চাটা কোন জায়গাটা বেশি দুর্বল। তবে এর আগে 11টা চ্যাপ্টার আমরা 15 তারিখের আগে এনেও আমি শেষ করে দিচ্ছি। আর আর আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আর এই 15 তারিখ পর্যন্ত আমি ওদেরকে একটু মনিটরিং রাখবো আর কি, স্পেশালি ম্যাথের। ঠিক আছে ম্যাডাম? ওকে ম্যাডাম, আসলে কোনো সমস্যা নেই, আমি দেখছি। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ।